আয়না বাইরে গিয়ে আবারও খাবার হাতে ঘরে এলো। খাবারটা টেবিলের উপর রেখে রায়ানের কাছে বসে মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে ডাকতে লাগলো। বার দুয়েক ডাকতে চোখ মেলল রায়ান। ধপ করে উঠে বসে কিছু বলবে তার আগেই আয়না বলল, খাবার খেয়ে ওষুধ খেতে হবে, কোনো কথা না। রায়ান কপাল কুঁচকে বলল, খাবো না। আয়না খাবার হাতে দাঁড়িয়ে বলল, না খেলে সুস্থ হবেন কিভাবে? নাবিল আপু কিন্তু রাগ করবে তাহলে। তুমি মজা করছো ওকে নিয়ে? একদমই না। আপনার স্মৃতির মাঝে বেঁচে আছে আপু, তাকে বাঁচিয়ে রাখতে তো খাবার খেয়ে সুস্থ থাকতে হবে। রায়ান কিছু একটা ভেবে দ্রুত বসে প্লেট নিয়ে খেতে শুরু করলো। আয়না মুচকে এসে পানির গ্লাস সামনে এগিয়ে রাখলো। রায়ান খাওয়া শেষে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। আয়না খাবার প্লেট বাইরে রেখে ঘরের আলো নিভিয়ে ছোট্ট ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে রায়ানের সামনে বসলো। রায়ান ততক্ষণে ঘুমে মগ্ন। আয়না মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি সুস্থ না হলে বাবা নিজেকে শেষ করে দিবে। অনেক কষ্ট পাচ্ছে বাবা মা। এখন তো নাবিল আপুর বাবা মায়ের দায়িত্বও তো আপনার। আয়নার আর ঘুম হলো না। রাতে চারদিকের চিন্তাতে সে নিজেও চিন্তিত। হৃদয়ের মতিগতি আয়নার খুব সুবিধার মনে হয়নি। একটাবারও রায়ানের সামনে আসছে না, এমনকি খাবারটাও নিজের ঘরে বসে খাচ্ছে। এমন সুবিধা অসুবিধার মাঝে কাটে মাস দুয়েক। রেদওয়ান এখনও ছেলের সামনে যায় না। রায়ানের বেশিরভাগ সময় কাটে অফিসে, বাকি কিছুটা সময় নিজেদের ভার্সিটির প্রাঙ্গণে বসে নাবিলা স্মৃতিচারণের মাঝে। রায়ানের বাড়ি থাকা বলতে কাজে ব্যস্ত থাকা। আয়না নিজের মতো করে বেশ চেষ্টা করে যাচ্ছে রায়ানকে স্বাভাবিক করার। সন্ধ্যা 6:50। রায়ান তার মায়ের অনুরোধে মাঝের ঘরে বসে চা খাচ্ছে। চোখের অস্থির দৃষ্টি বলছে চাটা শেষ করে নিজের ঘরে চলে যাবে। আয়ানাও বসে আছে। দাদি পান চিবুতে ব্যস্ত। তিনিও আজকাল রায়ানের সাথে কথা বলেন না। আচমকা রেদওয়ান ব্যাগপত্র হাতে সোফার কোণে এসে দাঁড়ালেন। রেশমি সবজি কাটছিল। ভ্রুকুচকে রেদওয়ানের সামনে এসে বলল, কি গো, কোথায় যাচ্ছ এত ব্যাগ নিয়ে? রেশমির কথাতে দাদিও এগিয়ে এলেন। তিনিও একই কথা জিজ্ঞেস করলেন। রায়ান আর আয়না একটু দূরে দাঁড়িয়ে আছে। আরে শান্ত হও, বলতে দাও আমাকে। আমার স্পোর্টিং হয়েছে রংপুর, আজই যেতে হবে, 8টায় বাস। মানে কি, তুমি তো চাকরি ছেড়ে দিয়েছিলে। রায়ান তো এখন আমাদের সংসার চালাচ্ছে, তাহলে তোমার বিপি হার্টের সমস্যা? আরে আমার বসে থাকতে ভালো লাগে না, তাই নতুন চাকরি জোগাড় করলাম। ওরা একটু আগেই জানালো, তাই রেডি হয়ে নিলাম। রেশমি ব্যাপারটা একটু আন্দাজ করে বলল। তাহলে আমিও যাব। বলেই ভেতরে চলে গেলেন। দাদি এগিয়ে এসে বলল, এই অসুস্থ শরীর নিয়ে কি কাম করবি এখন? রেদওয়ান হেসে বলল, ভালো কাজ মা, রংপুরের একটা ট্যুরিস্ট হোটেলে। তুমি তোমার বৌমাকে বোঝাও, ওকে পরে নিয়ে যাব। আয়ানা দৌড়ে এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমার তো শরীর খারাপ, ওখানে থাকলে তো কষ্ট হবে। রেদওয়ান আয়ানার মাথায় হাত বুলিয়ে বলল, হবে না রে মা, আমি ওষুধ খাবো সময় মতো। এসব কথার মাঝে রায়ান এগিয়ে এসে বলল, বাবা, তোমার এখন তো রেস্ট নেবার সময়। আমার বেতনের সংসার ভালোই চলছে। আমার প্রমোশন হবে আগামী মাসে। রেদওয়ান শুকনো হেসে বলল, তোর কাঁধের ওপর অনেক চাপ দিয়ে ফেলেছি আমি। এমনিতেই তোর মতের বিরুদ্ধে কত কাজ করেছি, তুই এখনও কষ্ট পাচ্ছিস। আর তাছাড়া সংসারে কিছু খরচ আমারও বহন করা উচিত। রায়ান ভ্রুকুচকে রেদওয়ানের আরও কাছে এগিয়ে এসে বলল। তুমি রেগে আছো বাবা? রেদওয়ান ছেলের কাঁধে হাত দিয়ে বলল, না রে, রেগে তো তোর থাকার কথা। না রে, রেগে তো তোর থাকার কথা। পারলে তোর বাবাকে ক্ষমা করে দিস। বলে নিজের চোখের পানি আড়াল করে রেদওয়ান ব্যাগ উঠিয়ে বাইরে চলে গেল। রায়ানও পিছে পিছে ছুটল। বাবা সরি, প্লিজ, আমার ভুল হয়েছে। তুমি প্লিজ বাড়ি চলো। রেদওয়ান কোনো কথা ছাড়াই সিএনজিতে উঠে পড়ল, কিন্তু সিএনজি চালানোর আগেই বাধা দিল রায়ান। বাবা, তোমাকে কোনো কাজ করতে হবে না, বাড়ি চলো। দেরি হচ্ছে বাবা, ভালো থাকিস তোরা। না। রায়ান রেদওয়ানের ব্যাগ নিয়ে বাইরে এসে বলল, চলো বাবা
প্লিজ। রেদওয়ান রাস্তায় ঝামেলা করবেন না বলে রায়ানের সাথে হাঁটা ধরল, কারণ সে জানে রায়ান নাছোড়বান্দা। ঘরে এসে দাঁড়াতেই রায়ান শক্ত করে রেদওয়ানকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল। আমি তোমার খুব খারাপ ছেলে বাবা। আমার কথাতে তুমি কষ্ট পেয়েছো অনেক, তাই চলে যাচ্ছিলে। সরি বাবা। না রে, আসলেই আমিই ভুল করেছি। একটা ঘটনাকে কেন্দ্র করে তোকে কষ্ট দিয়েছি। না বাবা, সরি। ধুর, এতে সরি বলিস না। রায়ান রেদওয়ানের চোখের পানি মুছে বলল, যদি তোমাকে অসুস্থ শরীর নিয়ে চাকরি করতে হয় তাহলে আমার বেঁচে থাকা ব্যর্থ বাবা। রেশমি এসে রেদওয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। রায়ান দুজনকে জড়িয়ে নিল। দাদি আর আয়না একটু দূরে দাঁড়িয়ে। দাদি ফিসফিস করে বলল, বুঝলি বউ, মোরা হইলাম অগফর, তুই আর মুই আফুন। আয়না হেসে দিয়ে বলল, বুঝলাম টেনিস বুড়ি। রাতে রায়ান ছাদে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আকাশে স্থির। হঠাৎ আয়নার আওয়াজে চমকে তাকালো দরজার দিকে। আয়নার হাতে 2 কাপ চা। সিগারেট খান না আপনি? না, কেন বলো তো? আরে আমি গল্পে পড়েছি, ছেলেরা রাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খায়। রায়ান ভ্রুকুচকে বলল, কোন গল্প? ফেসবুকের বেশিরভাগ গল্পে। রায়ান এবার জোরে হেসে দিল। আয়না মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আজ কতদিন পর মানুষটা প্রাণ করে হাসছে। সোডিয়াম আর চাঁদের আলোতে রায়ানের হাসিটা আয়নার বুকের মাঝে শিহরণের সৃষ্টি করছে। রায়ান কোনো রকমে হাসি থামিয়ে বলল, তাহলে আমারও উচিত সিগারেট খাওয়া? আয়না ঠোঁট উল্টে বলল, তা বলিনি, মানে বেশিরভাগই ছেলেরা খায়। রায়ান চায়ের কাপ নিয়ে বলল, তাহলে আমি ওই বেশিরভাগের মধ্যে নেই। ক্লাস 7-এ থাকতে একবার বন্ধুর থেকে একটান দিয়েছিলাম। মা বুঝতে পেরে 3 ঘন্টা কান ধরে দাঁড় করে রেখেছিল। তারপর আর সাহস হয়নি। তবে কোনোদিন খুব খারাপ পরিস্থিতির সামনে পড়লে ভেবে দেখব। আয়না রেলিংয়ে ঠেস দিয়ে বলল। ও, আমি জানতাম প্রায় সবাই সিগারেট খায়। রায়ান হালকা হাসল। আচমকা আয়নার চিৎকারে রায়ান চায়ের কাপ ফেলে দ্রুত ছুটে গেল। রায়ান যাওয়ার আগেই আয়না লুটিয়ে পড়ল মাটিতে। রায়ান দ্রুত গিয়ে আয়নাকে করে তুলে ঘরে এসে তার মাকে ডাকতে শুরু করলো। রেশমি ছুটে এসে সব শুনে আয়নাকে ভালো করে দেখেও আয়নার চিৎকার করা আর সেন্সলেস হওয়ার কারণ বের করতে পারল না। রেশমি বেশ প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েও কোনো কাজ হলো না। আচমকা রায়ানের চোখে পড়ল আয়নার হাতের বাহুতে গেঁথে থাকা চিকন লম্বা সূচের। রায়ান একটু ঝুঁকে টিস্যু দিয়ে সূচটা বের করে এনে তার মায়ের সামনে ধরে বলল, মা দেখো। রেশমি খেয়াল করে বলল, এটা তো সোচ। ও, এই জন্য মেয়ে ভয় সেন্সলেস হয়ে গিয়েছে। কিন্তু মা, সুচটা লাগলো কিভাবে? আরে বাড়িতে তো আমি টুকটাক কাজ করি, হয়তো কোনোভাবে সুচটা গেঁথে গিয়েছে, ব্যাপার না, তুই ভাবিস না, এক্ষুনি সেন্স ফিরবে বলেই রেশমি চলে গেল। তবে রায়ানের মন খুঁতখুত করতে থাকলো। রায়ান দুটো আয়নার পালস চেক করে মাথায় হাত দিয়ে জ্বর চেক করে নিল। পাশে বসে অপেক্ষা করতে থাকলো আয়নার সেন্স ফেরার। ঘণ্টাখানিক পার হওয়ার পরেও আয়নার সেন্স না এলে রায়ানের মনে সন্দেহের সৃষ্টি হয়। আবারও রেশমিকে ডেকে জিজ্ঞেস করতে রেশমি ব্যাপারটা হেসে উড়িয়ে দেন। রাত 1:28। আয়না পিটপিট করে চোখ খুলে মাথায় হাত দেওয়ার উদ্দেশ্যে হাত উঁচু করতেই হাতে অসহ্য ব্যথা অনুভব হয়। আয়নার ব্যথায় কাতর আওয়াজ শুনে পাশে হেলান দিয়ে চোখ বুজে থাকা রায়ান ধরপড় করে উঠে বলে, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? আয়না কাঁদো কাঁদো মুখ করে বলে, হাতে ব্যথা, বসিয়ে দিন। রায়ান আস্তে করে ধরে আয়নাকে বসিয়ে দিল। হাতে ব্যথা। মা মেডিসিন দিলে কাল এনে দেব, সেরে যাবে। ক্ষুধা পেয়েছে? একটু অপেক্ষা করো, আমি খাবার আনছি। রায়ান খাবার গরম করে এনে আয়নাকে খাইয়ে দিতে দিতে প্রশ্ন করল। কি হয়েছিল তোমার ছাদে? রায়ান অবাকের মতো তাকিয়ে বলে। কখন মানে? রায়ান ভ্রুকুচকে বলল। তুমি কফি নিয়ে ছাদে এলে কথার মাঝে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেলে। আয়না চোখ মুখ কুচকে ভাবার চিন্তা করল, কিন্তু ফলস্বরূপ কিছুই তার মনে নেই। রায়ানের সন্দেহ হলেও এমন সময় চুপ থাকাটাই শ্রেয় মনে করল, তাই বলল, বাদ দাও, খাবার শেষ করে রেস্ট নিতে হবে। আয়না খাবারটা শেষ করে শুয়ে পড়ল। রায়ান ভ্রুকুচকে তাকিয়ে মনে মনে বলল। কেসটা কি হলো? অপরদিকে শান্ত বিছানাতে বসে আছে, হাসিতে গড়াগড়ি খাচ্ছে।
তার সামনে সোফাতে বসে থাকা আশা তার বসের এমন উটকো হাসির কারণ কিছুতেই বুঝে উঠতে পারছে না, আবার ভয়ে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। শান্ত কোনো মতে হাসি থামিয়ে বলে, আমার বাবা লোকটাকে ভালো মতো মেরেছিস তো, সহজে যেন না মরে। আশাদ আমতা আমতা করে বলে। জি বস। কথাটা শুনে শান্ত বলে, ভালো করে রোজ নিয়ম করে থেরাপি দিবি। সাহস কম না, রায়ানের সাথে যোগাযোগ করতে গিয়েছিল। ওকে বস। নিয়ম মতো আয়ুকে মেডিসিন দিবি। আমি চাই রায়ান নিজে ওকে বের করে দিক। আশাদ মাথা নাড়িয়ে ধীরে দরজা দিয়ে বেরিয়ে যায়। শান্ত বেডে শুয়ে বলে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই আয়ু, তবে তোমার মরা বাপের সাথে আছে। তোমার বাপ তো মরেছে, তার শোধ তোমার উপর দিয়ে তুলব জান। সকাল 8টা। রায়ানরা সবাই একসাথে উঠানে বসে চা খাচ্ছে। আয়ানা দাদির সাথে বসে পিঠার খামি বানাতে সাহায্য করছে। রায়ান চা খাচ্ছে আর তার মাঝে আর চোখে আয়ানাকে দেখছে। কালকে ব্যাপারটা রায়ানকে বেশ ভাবাচ্ছে, যদিও রেশমি কথাটা অতটা পাত্তা দেয়নি, তবু রায়ান বেশ চিন্তাতেই আছে। কথাটা রেদওয়ানকে বলতে পারছে না। আচমকা আয়ানা চায়ের কাপ হাতে থেকে ফেলে দিয়ে উঠে হাত আর শাড়ির ঝাড়তে শুরু করলো। রায়ান উঠে বলল, কি হয়েছে? সবাই একযোগে জিজ্ঞেস করলো আয়ানা শাড়ি ঝেড়ে যাচ্ছে। রায়ান হাত ঝেড়ে ঝাঁকা দিয়ে ধমক দিল। কি সমস্যা? এমন করছো কেন? আয়ানা কপাল কুঁচকে বলল, কখন? আমার শাড়িতে পোকা দেখুন, এই তো। রায়ান আবারও আয়ানার হাত শক্ত করে ধরে ধমক দিয়ে বলল। কোনো পোকা নেই। আয়না কিছু বলতে গিয়েও রায়ানের রাগান্বিত চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। রায়ান হাত ছেড়ে বলল, চেঞ্জ করে নাও। আয়না যেতেই দাদি বলল, কি হইল ঐশ্বরীর, এরকম করলো কেন? আয়ানা শাড়ি কোনো মতে চেঞ্জ করে আবারও উঠোনে চলে এলো। ঠিক আছস তুই সুরি? টেনিস পরি। রেশমি আর রেদওয়ান মাথায় হাত বুলিয়ে দিল। রায়ান উঠোনের শান করা উঁচু জায়গায় বসে আয়নার দিকে তাকিয়ে রইল। পিঠা বানানোর শেষে খাওয়ার প্রস্তুতি শুরু হলো। খাওয়া দাওয়া শেষে রেদওয়ান বলল, আজ সবাই বাইরে যাব, একবারে রাতে ফিরবো। কি বলো সবাই? আয়না লাফিয়ে উঠে বলল, সবাই রেডি হই তাহলে। ঐশ্বরী, আমারে সাজাইয়া দিবি? আয়না হেসে বলল, ওরে বুড়ি, বুড়ির বয়সে শখ কত। ওরে জোবান বয়সে আমারে দেখলি বুঝতি হ্যাবি সুন্দর ছিলাম। সে তো এখনো আছো তুমি। সবাই আরও খানিক কথাবার্তার পর রেডি হতে গেল। আয়ানা দাদিকে সাজিয়ে নিজে কোনো মতন একটা তাঁতের কালো শাড়ি পরে বেরিয়ে এলো। চুল আঁচড়ানোর মাঝেই রায়ান সাদা শার্ট পরে বোতাম লাগাতে লাগাতে ঢুকলো। আয়ানা ঘুরে বলল, বাহ, বেশ লাগছে তো। রায়ান ঠোঁট একটু প্রসারিত করে বলল, সাদা রংটা নাবিলার বেশ পছন্দ ছিল, বাইরে গেলেই বলতো সাদা কিছু পরতে। আয়ানা রায়ানের সামনে এসে বলল, আমি জানি আমি কোনো রকমে নাবিলাপুর মতো না। আমি বলবো না নাবিলাপুকে ভুলে যান, তাকে মনে রাখুন, কারণ আপনার স্মৃতিতেই নাবিলার বসবাস হবে এখন। কিন্তু আমাকে একটু জায়গা দিন। আমি চেষ্টা করছি নতুন করে শুরু করার, তবে বলবো নাবিলার প্রসঙ্গে আসলে কখনো মন খারাপ করো না। আমার আর নাবিলার মধ্যে অনেক পার্থক্য, ভুল বোঝাবুঝি ছিল, তবু একে অপরকে ভালোবাসি। সময় লাগবে নতুন করে তোমাকে আপন করতে। আয়ানা রায়ানের হাত ধরে বলল, কখনো নাবিলাপুর প্রসঙ্গে আমি মন খারাপ করি না, বরং আপনি প্রসঙ্গ না টানলে খারাপ লাগবে। কারণ আপনি আপনার প্রথম ভালোবাসায় যদি ভুলে যান, তাহলে পরে আমাকেও ভুলতে সময় নেবেন না। রেডি হও, সময় লাগবে তো। আমি তো রেডি, আমার কোনো মেকআপ আবার ভালো লাগে না। বলেই আয়ানা চুরি পরে বেরিয়ে গেল। সত্যিই তুমি আলাদা, কারণ নাবিলা বের হলেই কাজল কালো চোখে মায়াবতী হয়ে যেত। রায়ান চুল ঠিক করে ঘর থেকে বের হলো। একটা অটো ঠিক করা হলো। রায়ান আর রেদওয়ান সামনে আর বাকিরা পেছনে। আমরা যাচ্ছি। আমরা কই যাচ্ছি বাবা? মারে সিনেমা দেখবো আগে, তারপর সবাই টুকটাক কেনাকাটা করব। আচ্ছা। সিনেমা হলের সামনে এসে অটো এসে দাঁড়াতেই রায়ান ভাড়া মিটিয়ে সবাইকে নিয়ে প্রবেশ করলো। রায়ান টিকিট কাটতে গিয়েছে। আয়ানা দাদির সাথে দুষ্টুমি করছে। রায়ান এসে বলল, চলো ভেতরে যাই।
আয়না ভিড়ের মাঝে রায়ানের বাঁ হাত চেপে ধরল। রায়ান হাতটার দিকে তাকিয়ে বলল, এই কাজটা নাবিলাও করতো। সিনেমা দেখার মাঝখানে আয়নার মনে হতে লাগলো তার কোলের ওপর সাপ। আয়না চিৎকার করে পপকর্ন ফেলে উঠে দাঁড়ালো। রায়ানা উঠে বারবার চিৎকার করার কারণ জিজ্ঞেস করতে থাকলো। ইতিমধ্যে আশেপাশের মানুষ সিট থেকে উঠে দাঁড়িয়েছে। রায়ান তো হতবাক। আয়নার শাড়ি যাচ্ছে এক নাগারে। রেশমি রেদওয়ানও বেশ জিজ্ঞেস করলো, কিন্তু কাজ হলো না। রায়ান এবার আয়নার 2 হাত চেপে ধরে দাঁত কটমট করে বলল, স্টপ, এখানে কোনো সাপ নেই। আয়না তাকিয়ে বলল, এখানেই আছে, দেখুন। রায়ান আয়নার হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। রেদওয়ান সবার থেকে ক্ষমা চেয়ে তার স্ত্রী আর মাকে নিয়ে বেরিয়ে গেল। রায়ান আর আয়না সিনেমা হলের একটা কর্নারে দাঁড়িয়ে আছে। আয়না কাচুমাচু হয়ে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। রায়ান একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নাকে পর্যবেক্ষণ করছে। আয়নার শ্যামবর্ণ মুখখানা ইতিমধ্যেই ঘেমে একাকার, এই জন্য তাকে একটু কালো দেখাচ্ছে। হাতে হাত ঘষছে বারবার, আর অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছে। রায়ান একটু সরে এসে বলল, কি হচ্ছে তোমার? এমন করছো কেন? আয়না কোনো উত্তর ছাড়া ওভাবেই দাঁড়িয়ে আছে। রায়ান এবার আয়নার বাম হাত ধরে বলল, কোনো সমস্যা হচ্ছে? বলো আমাকে। আয়না ছলছল চোখে বলল, আমার সব এলোমেলো লাগছে, কেমন অদ্ভুত মনে হচ্ছে সব। রায়ান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আয়না রায়ানকে জড়িয়ে ধরল। রায়ান আস্তে মাথায় হাত রেখে বলল, সব ঠিক হয়ে যাবে। বাড়ি যাবে এখন? আয়না দ্রুত ছেড়ে বলল, না, এখন ঠিক আছি। রায়ান হাতের ইশারাতে ওয়াশরুম দেখিয়ে বলল, একটু মুখে পানি দাও, ভালো লাগবে। আমি এখানে আছি। আয়না ওয়াশরুম যেতেই রেশমি রেদওয়ান এগিয়ে আসে। কি হলো মেয়েটার? মেয়েটাকে ডক্টর দেখাতে হবে বাবু, ওর বোধ হয় কোনো সমস্যা হচ্ছে। রেশমি কিছু বলবে তার আগেই আয়না বেরিয়ে আসে। সবাইকে দেখেই আয়না মাথা নিচু করে বলে, সরি বাবা, আমার জন্য মুভি দেখা হলো না। রেদওয়ান মাথায় হাত রেখে বলল, ধুর পাগলি, ওই মুভিটা আমারও ভালো লাগছিল না। চল তো কিছু খাবো। কথাটা বলেই আয়নাকে নিয়ে গেলেন, আর চোখের ইশারাতে রায়ানকেও আসতে বললেন। সারাদিন ঘোরাফেরা করে রাত 8টায় সকলে বাড়ি ফিরল। আজ পুরো দিন রায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নার দিকে নজর রেখেছে। আয়নার হঠাৎ এমন আচরণে রায়ানের সন্দেহ হচ্ছে। আয়না ঘরে এসেই বিছানাতে শুয়ে পড়েছে। ফ্রেশ হয়ে রায়ান এসে দেখল আয়না জানালার কাছে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকে তোয়ালে কাঁধে ঝুলিয়ে বলল, ফ্রেশ হবে না? আয়না জল ভর্তি চোখে রাগী কণ্ঠে বলল, না, আপনি ঠক জোচ্চর। মানে? আয়না চোখের জল ছেড়ে দিয়ে বলল, আপনি ঠকিয়েছেন আমায়। ঘরে স্ত্রী থাকতে আরেকজনের সাথে সম্পর্ক রেখেছেন। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আয়না দৌড়ে এসে রায়ানের টি শার্ট টেনে ধরে বলল, তুই আমাকে ধোকা দিচ্ছিস আর আমাকে বলছিস আমার মাথা খারাপ। রায়ান ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে বলল। ফালতু কথা বলবে না, যাও ফ্রেশ হয়ে এসো। আয়না রাগী চোখে রায়ানের দিকে তাকিয়ে রইল। রায়ান ধমক দিতেই দ্রুত বাথরুমে গিয়ে দরজা আটকে দিল। দাদি দরজার বাইরে থেকে সবটা শুনে খট করে ভেতরে এসে বলল, তোর বউরে ওজা দেখাতে হইব। রায়ান চোখ মুখ কুচকে বলল, কি? হ হ, তোর বউরে ভূতে ধরছে, জ্যাঠার বাড়ি দেতে হইব। দাদি প্লিজ, এসব ফালতু কথা। তুমি যাও, রেস্ট নাও। আর ফোবিয়ার কারণে আয়নার এমন হচ্ছে। দাদি মুখ বাঁকিয়ে বলল, তোরা এইসব মানবি না তো? তোর বউরে লইয়া বোগা লাগবো দেহিস। বলেই দাদি চলে গেল। রায়ান বিছানাতে বসে আয়নার বিহেভিয়ার সম্পর্কে চিন্তা করতে লাগলো। আয়না বেরিয়ে এসে ধূপ করে বিছানাতে পাশ ফিরে শুয়ে পড়ল। রায়ান অবাক হয়ে খানিক তাকিয়ে থেকে বালিশ নিয়ে সোফার কাছে চলে গেল। অপরদিকে শান্ত সিনেমা হলের কাহিনী শুনে হেসে চেয়ারে গা এলিয়ে দিল। আর মাত্র 10 দিন আয়ো, কথা দিচ্ছি এই 10 দিনেই তোমার জীবনে সবচেয়ে নরকীয় ঘটনাগুলো ঘটবে। অপরদিকে বসে থাকা আফজাল সাহেবও খানিক হেসে দিলেন। তাহলে মেইন কাজ কি 10 দিন পরে করবে? ঝামেলা যা বাঁধিয়েছেন তা আগে মেটাই, তারপর। তোমার বাবা হসপিটালে ভর্তি, কতদিন কারেন্ট থেরাপি দেওয়ার সময় স্ট্রোক করেছে। মরেনি তো? না, এখন একটু ভালো আছে। মাঝরাতে আচমকা একের পর এক বাসন ভাঙার আওয়াজে সবাই জেগে ওঠে।
রায়ান লাফিয়ে উঠে বিছানাতে আয়ুকে না দেখেই দৌড়ে বাইরে চলে যায়। মাঝের ঘরে এসে দেখে আয়ানা টুলের ওপর দাঁড়িয়ে শোকেস থেকে একের পর এক বাসন বের করছে আর আচার দিচ্ছে। বাড়ির বাকিরাও হতবাকের মতো দাঁড়িয়ে আছে। চারপাশে অনেক কাচের টুকরো, তাই সামনে এগোতে কারোরই সাহস হচ্ছে না। আয়না, কি করছে এগুলো? রায়ানের ডাক শুনতেই আয়ানা থেমে গেল। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি এসেছেন, আমি জানতাম আপনি ওই বদমের কাছে থাকবেন না। রায়ান হতবাকের মতো বলে। কি বলছো? আমি তো ঘরে ছিলাম। আয়ানা টুল থেকে পা নামাতেই রায়ান হাত দিয়ে বলল, আরে পা কাটবে তো, করছো কি? আয়ানা ওসবের তোয়াক্কা না করে দৌড়ে রায়ানকে জড়িয়ে ধরল। ওদিকে কাজ পায়ে লাগার কারণে ফিনকে দিয়ে পায়ের পাতা থেকে রক্ত আসছে। বাবু, বৌমার পা থেকে রক্ত আসছে, ড্রেসিং করতে হবে। কিন্তু আয়ানকে হাজার চেষ্টা করেও রায়ান ছাড়াতে পারল না। সে অমন করেই রায়ানকে জড়িয়ে ধরে থাকবে। রেদওয়ান চেয়ারে বসে আছে। তোর কি হয়েছে মা, এমন করছিস কেন? রেশমি আর রায়ানের দাদি সব কাজ তুলে ঘর ঝাড়ু দিচ্ছেন। আমি কইতাছি ওরে ভূতে ধরছে। মা, এসব বাজে কথা, ভূত টুত হয় নাকি? দাদি মুখ বাঁকিয়ে ঝাড়ু ধম করে ফেলে নিজের ঘরে হাঁটা ধরল। বাবুর মা, দ্রুত বৌমার ওয়াইড ড্রেনিং করো, রক্ত পড়ছে বেশ। রায়ান জোর করে আয়ানাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। বিছানাতে বসাতে পারলেও সে রায়ানকে ছাড়তে নারাজ। রায়ান দাঁড়িয়ে আছে আর আয়ানা রায়ানের হাত জড়িয়ে ধরে আছে। রেশমি ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। বাবু, কাল ডাক্তারের কাছে যাবে। আর প্রীতি স্যারের সিরিয়াল কাল দিয়ে রাখবো। ওনাকে কয়েকদিনের আচরণগুলো বলবি, আশা করি একটা রাস্তা হবে। রায়ান মাথা নাড়াতেই রেশমি দরজা চাপিয়ে চলে গেল। রায়ান আয়ানার মাথায় হাত বুলিয়ে পাশে বসলো। আয়ানা বাচ্চাদের মতন মুখ করে বলল, আর যাবেন না তো কোথাও? রায়ান একটা ছোট্ট শ্বাস নিয়ে বলল, না। আয়ানা মুচকি এসে রায়ানকে জড়িয়ে ধরল। রায়ান হালকা হাতে ধরে মনে মনে বলল, কি হলো হঠাৎ তোমার? এমন কেন করছো? যাই হোক, তোমাকে সুস্থ হতে হবে। নাবিলাকে হারিয়ে ফেলেছে, তোমাকে হারাতে চাই না। নাবিলার শেষ মেসেজের কথা আমাকে রাখতে হবে, যেভাবেই হোক। ও বলেছে আমি কখনো যেন তোমার হাত না ছাড়ি। তুমি আমার দায়িত্ব নাও, আমার জীবনের অংশ। নাবিলার বলা কথা আমাকে মানতেই হবে। ইতিমধ্যে আয়ানা রায়ানের বুকের মধ্যে ঘুমিয়ে পড়েছে। রায়ান বুঝতে পেরে শুইয়ে দেবার ব্যবস্থা করতেই বুঝতে পারে আয়ানা তার টি শার্ট খামচে ধরে আছে। রায়ান ঝুঁকে আয়ানার মাথা বালিশে রেখে আস্তে করে আয়ানার হাতের মুঠো থেকে নিজের টি শার্ট ছাড়িয়ে নিল। আয়ুর পায়ের দিকে তাকিয়ে দেখলো পা দুটো বেশ ফুলে আছে। রায়ান একটু তেল গরম করে এনে আয়ানার পায়ের ওপরের পাতায় মালিশ করতে লাগলো, যদি একটু ব্যথা কমে। মালিশ শেষে হাত ধুয়ে আয়নার পাশে বসে খানিক আয়নার মুখের দিকে তাকিয়ে আয়নার কপালে চুমু দিয়ে আয়নার পাশে শুয়ে পড়ল। এখন তাদের অপেক্ষা আগামী 10 দিনের। আয়না সকালে উঠে বসে চোখ মুছে নিজের পা নাড়াতেই বেশ ভারী মনে হলো। কাঁথা সরিয়ে পায়ে মোটা ব্যান্ডেজ দেখে তার চোখ বড় বড় হয়ে গিয়েছে। কাঁপা কাঁপা গলাতে একবার রেশমিকে ডাকলেও দরজা ভেদ করে সে আওয়াজ তার কান অবধি পৌঁছাতে পারেনি। আয়না বেশ চেষ্টা করেও যখন পা মাটিতে ফেলতে পারল না, তখনই দরজাতে খট করে খুলে গেল। লাল জামা পরিত দুজন লোক ভেতরে এলো। আয়না ভ্রু কুচকে তাকিয়ে বলল, কারা আপনারা? এইভাবে ঘরে এলেন কেন? লোক দুটি বিশ্রী হাসি দিল, যা আয়নার গায়ে কাঁটা দিয়ে উঠল। আয়না বিছানাতে আবারও পিছিয়ে বলল, বের হন ঘর থেকে। কিন্তু লোক দুটির হেলদোল হলো না। আয়না চেঁচাতে যাবে তখনই দেখলো দরজা ঠেলে দাদি এলো। আয়নার মনে হলো প্রাণে পানি এলো। টেনিস পড়ি, ওরা কারা? বের করে দাও ওদের দ্রুত। দাদি এগিয়ে এসে বলল, এরা ওজারে বউ, তুই ঠিক হইয়া যাবি। কিসব ফালতু কথা বলছো তুমি? হরে হগলে বাইরে গেছে, এরা তোরে ঠিক কইরা দেবে। কথাটা বলে দাদি বেরিয়ে গেল। আয়না চিৎকার করে দাদিকে ডেকেও কোনো লাভ হলো না। লোক দুটোকে বিছানার দিকে এগোতে দেখে আয়না আরেকটু পিছিয়ে বলল, খবরদার আসবেন না। এদের মধ্যে একজন কানে ফোন নিয়ে বলল। কাজ শেষ হলে খবর দিব স্যার। তারপর ফোন নামিয়ে আবারও এগোতে লাগলেই আয়না সরে যেতে গিয়ে বিছানা থেকে নিচে পড়ে যায়। পায়ে বেশ আঘাতও লাগে। উঠে দাঁড়াতে না পেরে হেঁচড়ে পেছনে যেতে লাগলো। ওই লোক দুটোর মধ্যে একজোরে সে আয়নার পা দুটো জোরে চেপে ধরল। পা জোরে ফ্লোরে চেপে ধরায় পা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো।
আয়না হাত জোর করে ক্ষমা চাইতে চাইতে বলল। ক্ষমা করুন প্লিজ। আরেকজন লোক হাত দুটো কোনো এক ওড়নার সাহায্য নিয়ে বেঁধে দিল। একখানা ইঞ্জেকশন বের করে তা বেশ জোরে আয়নার কাঁধে পুশ করলো। আয়না চিৎকার দিতে যাবে তার আগেই মুখে কাগজ ঢুকিয়ে দেয়। আয়না আওয়াজ করছে। অপরদিকে রায়ান আর রেশমি টুকিটাকি জিনিস কিনতে বাইরে গিয়েছিল। বাড়ির গেটে ঢুকে দাদিকে দরজার বাইরে পায়চারি করতে দেখে রায়ান জিজ্ঞেস করলো, দাদি তুমি এখানে? আয়না ওঠেনি এখনো? উঠছে, ওর জন্য ওজা ডাকছি 2 জন, তারা এখন ওরে চিকিৎসা করতেছে। রায়ান কপাল কুঁচকে চেঁচিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? বলেই দৌড় দিল নিজের ঘরের উদ্দেশ্যে। রেশমিও জিনিসপত্র ফেলে এগিয়ে গেল। পেছনে দাদি। রায়ান নিজের দরজাতে ধাক্কা দিচ্ছে। যেহেতু আগে একবার ভাঙা হয়েছে তাই 2বার ধাক্কা দিতে দরজা ছিটকিনি ভেঙে গেল। ভেতরে এসে রায়ান হতবাক। আয়নার হাত পা বাঁধা। একজন আয়নার পা ধরে আছে, আরেকজন মাত্র শার্টের বোতাম খুলেছে। রায়ানকে দেখে শার্টের বোতাম খোলা লোকটা এগিয়ে এসে মারতে নিলে রায়ান টেবিলের কোণে কাঠের ফুলদানি দিয়ে মাথায় সজোরে আঘাত করে। সাথে সাথে লোকটি লুটিয়ে নিচে পড়ে যায়। অন্য লোকটি ঘটনা দেখে পালাতে নিলে রায়ান ধরে বসে। জামার কলার ধরে দেওয়ালের সাথে আচমকা বাড়ি দেওয়াতে লোকটির চোখ মুখ অন্ধকার হয়ে আসে। অবশেষে সেন্স হারিয়ে পড়ে যায়। রেশমি ইতিমধ্যে আয়নার কাছে গিয়ে আয়নার হাত পায়ের বাঁধন খুলে দেয়। মুখের কাগজ বের করতে আয়না গলগল করে বমি করে দেয়। পায়ের পাতা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। রায়ান একবার রক্তচক্ষু নিয়ে দাদির দিকে তাকিয়ে আয়নার কাছে গিয়ে আয়নাকে কোলে তুলে নেয়। দাদি সব বুঝতে পেরে মাথা নিচু করে আছেন। তিনি তো আয়নাকে সুস্থ করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনাটা এমন হবে নিজেও বোঝেননি। আয়না রীতিমতো ভয়ে কাঁপছে, চোখ থেকে পানি পড়ছে। রায়ান বাথরুম থেকে ছোট বালতি ভর্তি পানি নিয়ে আসে। পানিতে রুমাল ভিজিয়ে আয়নার মুখ মুছে দেয়। ফ্লোরে পড়ে থাকা সব কিছু পরিষ্কার করে রেশমিকে ডেকে আয়নাকে চেঞ্জ করে দিতে বলে বাইরে যায়। বাইরে এসে সোফাতে বসে থাকা দাদিকে দেখে শান্ত সুরেই বলে, আজ একটু দেরি হলে আয়নার রেপ হতে পারতো। কথাটা বলে রায়ান রান্নাঘরে কিছু খাবার আনতে চলে গেল। নিজের ভুল বুঝে দাদি ফুপিয়ে কেঁদে উঠলেন আর বারবার বলতে লাগলেন, হাই খোদা, আমার জন্য আজ নাতবউডার সর্বনাশ হইতো, ওরে ওই 2 শয়তান। বাইরে পুলিশ এসে রায়ানকে ডাক দিতেই দাদি ঘাবড়ে যায়। রায়ান দ্রুত বেরিয়ে এসে পুলিশকে মোটামুটি করে পুরো ঘটনা খুলে বলে। পুলিশ অবচেতন হয়ে পড়ে থাকা 2 জন লোককে নিয়ে যায়। দাদি হাঁপ ছেড়ে বাঁচে। রায়ান আবারও রান্নাঘরে গিয়ে ফলের বাটি আর গরম দুধের গ্লাস হাতে নিজের ঘরের দিকে চলে যায়। রায়ান এসে দেখে রেশমি আয়নার চুল বেঁধে দিচ্ছে, আর আয়না এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। রায়ান খাবার প্লেট টেবিলে রেখে আয়নার দিকে এগিয়ে এলো। রায়ানকে দেখা মাত্রই আয়না কেঁদে উঠল। রায়ান পাশে বসতেই তাকে জড়িয়ে ধরল। রেশমি চোখের পানি মুছে ছিটকানিহীন দরজাটা চাপিয়ে দিয়ে চলে গেল। আয়না রায়ানকে ধরে কেঁদেই যাচ্ছে। রায়ান মাথায় হাত বুলিয়ে বলল, কুল ডাউন, সব ঠিক আছে। আয়না রায়ানের বুকে মাথা লুকিয়ে বলল, জানেন ওরা আমার সাথে কি করতে যাচ্ছিল? ওসব বাদ, এখন তোমাকে খেতে হবে। না না প্লিজ। আয়নাকে বসিয়ে রেখে খাবার এনে বহু চেষ্টা করেও একটুও খাবার খাওয়াতে পারল না। আচমকা আয়নার কাঁধে লাল হয়ে ফুলে থাকা অংশে রায়ানের নজর যায়। সম্পূর্ণ হলেও জায়গাটা বেশ চোখে লাগার মতো। রায়ান আলতো হাত ছোঁয়াতেই আয়না চিৎকার করে বলল, ব্যথা। কি করে ব্যথা পেয়েছ? জানি না। রায়ান কিছু বলতে গিয়েও বলল না। আয়নাকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখল রেদওয়ান সোফাতে কপাল চেপে বসে আছে। রায়ানকে দেখেই উঠে দাঁড়িয়ে বলল। রায়ান দীর্ঘশ্বাস নিয়ে বলল, রেশমি রায়ান আর রেদওয়ানকে খেতে দিয়ে তার শাশুড়িকে ডাকতে গেল, কিন্তু জোর করেও তাকে বাইরে আনতে পারল না। রেশমি হাল ছেড়ে চলে এলো। হঠাৎ আয়নার চিৎকারে রায়ান দ্রুত খাবার ছেড়ে ঘরে দৌড়ে এলো। রায়ান যেতে আয়না রায়ানকে জড়িয়ে ধরল। আয়না ঘামছে আর কাঁপছে। রায়ান বুঝে নিল আয়না ভয়ে চিৎকার করেছে। রেশমি আর রেদওয়ান ঘরের কোণে দাঁড়িয়ে আছে। কেমন আছে বৌমা? আছে কোনো রকম, ঘুমাচ্ছে। মাঝে কি করে? মা, ও বুঝতে পারেনি, কালকে ডাক্তারের কাছে নিয়ে যাস। মা, আমাকে কিছু খেতে দাও, খিদে পেয়েছে। রেশমি রায়ান আর রেদওয়ানকে খেতে দিয়ে তার শাশুড়িকে ডাকতে গেল, কিন্তু জোর করেও তাকে বাইরে আনতে পারল না। রেশমি হাল ছেড়ে চলে এলো। হঠাৎ আয়নার চিৎকারে রায়ান দ্রুত খাবার ছেড়ে ঘরে দৌড়ে এলো। রায়ান যেতে আয়না রায়ানকে জড়িয়ে ধরল। আয়না ঘামছে আর কাঁপছে।
কি হয়েছে আয়ু? ওই লোকগুলো। রায়ান বুঝে নিল আয়ানা ভয়ে চিৎকার করেছে। রেশমি আর রেদওয়ান ঘরের কোণে দাঁড়িয়ে আছে। কেউ নেই আয়ু, দেখো। না, ওরা আবার আসবে। কেউ আসবে না। আয়ানা আচমকা সেন্স হারিয়ে নিচে পড়ে গেল। রেশমি রায়ান দ্রুত ধরে খাটে শুইয়ে দিল। রেশমি, তুমি দেখো না হলে ডক্টর ডাকে। হুম। অপরদিকে টিম টিম করে জ্বলতে থাকা একটা লাইটের আলো জ্বলছে শান্তর গোডাউনে। শান্ত কপাল চেপে চেয়ারে বসে আছে। রাগে শরীর জ্বালা করছে তার। এরই মাঝে কয়েকটা মাঝবয়সী ছেলে সে দুজন লোককে ধাক্কা মেরে শান্তর পায়ের কাছে ফেলল। শান্ত তাও মাথা চেপে বসে আছে। লোক দুটো হাত জোর করে ক্ষমা চাইছে। শান্ত এবার ধীর কণ্ঠে বলল, তোদের শুধু ইঞ্জেকশনটা পুশ করে ওকে সেন্সলেস করে রেখে আসতে বলেছিলাম। তোরা ওকে রেপ করার চেষ্টা করলি কেন? স্যার, আসলে মেয়ে মানুষ দেখে লোভ সামলাতে পারেনি, মাফ করে দিন, আর হবে না। আর করবি না তা জানি আমি। যা, তোরা মাফ করে দিলাম। লোক দুটো বেশ খুশি মনে চলে যেতে নিয়েও পরপর দুটো গুলি তাদের পায়ে গিয়ে লাগে। হুমড়ি খেয়ে পড়ে যায় দুজনে। লোক দুটোকে শান্তর ছেলেরা টেনে হাঁটু মুড়ে ধরে বসায়। শান্তর হাতে গরম সিক দেখে ওদের চোখ ভয়ে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ভুল আমি মাফ করি না, শাস্তি দিই। কথাটা বলেই একজন লোকের কানের ভেতর শিক চেপে ধরল। লোকটা যন্ত্রণায় ছটফট করতে থাকলো। অপরদিকে রাত 1:20, রায়ান অর্ধশোয়া অবস্থায় আছে। তার বুকের ওপর আয়না ঘুমের ওষুধের কারণে বেঘরে ঘুমোচ্ছে। রায়ানের চিন্তা শুধু আয়নার কাঁধের ওই ফোলা অংশ নিয়ে। রায়ান নিশ্চিত যে এটা কোনো প্রকার কামড় নয়। তাহলে কি? ফোনের আলোতে ধ্যান ভাঙে রায়ানের। কোনো মতে হাতড়ে ফোনটা নিয়ে দেখে জিপির মেসেজ। ফোনটা রাখতে গিয়েও কিছু একটা ভেবে রায়ান না রেখে গুগলে গেল। আয়নার কাঁধের অংশটা ভালো করে দেখে নিয়ে প্রথমে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করলে ক্ষতস্থান কেমন দেখায় তা লিখে সার্চ দিতেই এত গাদা উদাহরণ চলে এলো রায়ানের সামনে। রায়ান ইমেজ অপশনে ক্লিক করে ছবি দেখতে লাগলো। পরপর কয়েকটি ছবি চেক করতেই একটা ছবির ওপর গভীর দৃষ্টিপাত করলো রায়ান। আয়নার কাঁধের ক্ষতের সাথে মিলিয়ে দেখল প্রায় 80% এক। আরেকটু ডিটেলস পড়তে গুগল সহ ইউটিউব ঘাঁটতে লাগলো রায়ান। হঠাৎ আয়না নড়ে ওঠাতে ফোন রেখে আয়নার দিকে নজর দিল। আয়না উঠে বসে চোখ মুছতে মুছতে বলল, পানি খাবো। রায়ান পাশের টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিতেই দেখল সামনে বাড়ানো আয়নার হাত কাঁপছে। তাই রায়ান নিজেই আয়নাকে সাহায্য করলো পানি খেতে। তুমি কিছু খাবে? আয়না বাচ্চাদের মতো মাথা নেড়ে বলল। রায়ান উঠতে নিলেই আয়না রায়ানের হাত টেনে ধরে বলে, যাবেন না, ওই লোকগুলো যদি আবার আসে। তুমিও চলো তাহলে আমার সাথে, একসাথে কিছু একটা খেয়ে নেব। কিন্তু আমার পা। রায়ান কোনো কথা ছাড়া আয়নাকে কোলে নিয়ে ডাইনিংয়ের দিকে হাঁটা ধরল। আয়নাকে চেয়ারে বসিয়ে গরম গরম 2 কাপ চা নিয়ে এলো, সাথে চকলেট বিস্কুট। আয়নাকে 1 প্যাকেট বিস্কুট ছিঁড়ে দিল রায়ান। চা খেয়ে বলো তো কেমন হলো? আপনি চা বানাতে জানেন? টুকিটাকি বেশ কাজ জানে, আর চা বানানো শিখেছে এইচএসের পর যখন অ্যাডমিশনের জন্য রাজ্যে পড়তাম তখন। ও, আমি কফি ভালো করতে পারি। রায়ান বিস্কুট মুখে নিতে নিতে বলল, সুস্থ হও, তারপর কফি খাবো তোমার হাতে। আয়নায়ও মুচকি হেসে বিস্কুট মুখে নিল। আয়নার স্বাভাবিক আচরণে রায়ান একটু স্বস্তি পেল। চা খাওয়া শেষে দুজনে আবারও রুমে চলে এলো। আয়না বসে বলল, জানালাটা বন্ধ তো। রায়ান আয়নার ভয় বুঝে পাশে এসে বসে পড়ল। ভয় পেও না, আছি আমি। আয়না রায়ানের বুকে মাথা রাখল। রায়ানের হাত আয়নার মাথাতে বিচরণ করল। রায়ানের মন পড়ে আছে ওই ইনফরমেশনগুলোর দিকে। মিনিট 10 অমন করে বসে থাকার পর রায়ান বলল, আয়না তুমি শুয়ে পড়ো, রেস্ট দরকার একটু। আয়না মাথা তুলে একটু দূরে অভিমানী কণ্ঠে বলল, আমি ঘুমালে কোথাও যাবেন শুনি? আপনার প্রেমিকার কাছে? রায়ান চোখ বুজে শ্বাস নিয়ে বলল, বাজে কথা বলো না, কোথাও যাবো না আমি। রাত 2:50 বাজে, তাই ঘুমোতে বলেছে। আয়না ঠোঁট ফুলিয়ে রায়ানের কাছে এসে বলল, ঘুমাবো না আমি। তাহলে করবেটা কি? আমাকে ভালোবাসুন এক্ষুনি। রায়ান চোখ মুখ কুঁচকে বলল, আচ্ছা।
আয়ানা এক নাগারে একই কথা বলে যাচ্ছে। রায়ানের আচমকা ইনফরমেশনের কিছুটা মাথায় এলো। ওখানে লেখা ছিল এমন বিষাক্ত ড্রাগ শরীরে প্রবেশ করে হুটহাট আচরণে বদল আসে, আর অতিরিক্ত জেদ আর স্ট্রেসে ব্রেন স্ট্রোক হতে পারে। রায়ান দ্রুত আয়ানাকে শান্ত করতে বসলো, কিন্তু আয়ানা একই কথা বলে যাচ্ছে। রায়ান আয়ানার আরেকটু কাছে এসে বলল, ভালোবাসবো, জেদ করো না। না, এক্ষুনি। রায়ানকে আয়ানা ভাবারও সময় দিচ্ছে না, হাত ধরে ঝাঁকাচ্ছে। রায়ান একটু ভেবে আয়ানার মুখ দু হাতের মাঝে নিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আয়ানা খানিক মুখ ভার করে বলল, আমি কি বাচ্চা যে আমার কপালে চুমু দিলে? হুম হুম। বলিও তো নাও। আয়ানা বেশ চিৎকার করে বলল। না না, ওসব হবে না। আয়ানাকে উত্তেজিত হতে দেখে রায়ান বলল, আচ্ছা আচ্ছা, রাগ করো না। আয়ানা কাছে সরে বলল, রাগ করছি বেশি বেশি। রাগ করো না, কাল চকলেট দিব। ওসব লাগবে না। আয়ানা রাগে দেখিয়ে ধুম করে রায়ানের বুকের ওপর মাথা রাখল। পাথর নাকি বাপু? বুকের হাড় সব ভেঙে গেল। কথাটা বলেই বুকে থাকা আয়ানাকে নিয়ে বালিশে হেলান দিল। আয়ানা রায়ানের হাত খামচে ধরে আছে। আয়ানা হুট করে মুখ তুলে রায়ানের মুখের খুব কাছে নিয়ে এলো। এসব খামচিতে আমার কিছু হচ্ছে না, নিজের নখের 12টা বাজেও না। রায়ান কিছুটা থতমত খেয়ে বলল, কি হলো? আয়ানা মুখটা আরও তুলে রায়ানের ঠোঁট বরাবর রেখে ফিসফিস করে বলল, আপনি খুব পচা, আপনি তো আদর করতেই পারেন না, তাই আমি করে দিই। বলে রায়ানের ঠোঁটের কোণে ছোট্ট চুমু দিল। প্রথম কোনো নারীর ওষ্ঠদয়ের ছোঁয়াতে রায়ান থতমত খেয়ে আছে। জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা গলায় বলল, শুয়ে পড়ো। আয়ানা ভ্রুকুটি করে, মেয়েদের মতো লজ্জা পান কেন? হ্যাঁ, চুপ তো। রায়ান আর কোনো কথা না বলে চুপ করে শুয়ে পড়ল। আয়ানা খানিক উসখুস করে না পেরে রায়ানের বাহুতে কামড় বসিয়ে দিল। রায়ান লাফ দিয়ে বসে হতবাকের মতো বাহুতে হাত দিয়ে ঘষতে শুরু করলো। প্লিজ ঘুমাও। নো মানে না। হুট করে উঠে গিয়ে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসলো আয়ানা। রায়ান কিছুটা দূরত্ব রেখে বসে কিছু জিজ্ঞেস করবে তার আগেই আয়ানা বলল, আপনি আমায় খুব অপছন্দ করেন তাই না? আমি তো নাবিলাপুর জায়গা চাইনি, আমি তো খুব অসহায়। আমার মা বাবা কোথায় তাও জানি না, আর আজকাল আমার সাথে যে কি হচ্ছে বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমি চলে যাব, আর কখনো আসবো না আপনার বাড়িতে। রায়ান এবার কাছে বসে আয়ানার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, গিভ মি সাম টাইম আয়ু, আমি সব ঠিক করে দেব। যদি বলি শুরু থেকে শেষ দোষটা আমার, সবটাই আমার দোষ। কিন্তু নাবিলা যাওয়ার আগে আমাকে একটা দায়িত্ব দিয়েছে, তোমার দায়িত্ব, আমাকে তা পালন করতেই হবে। আর যদি বলে ভালোবাসি কি না, তাহলে বলবো ভালোবাসতে শিখছে। না হলে আমার প্রথম অনুভূতি, আর তুমি হবে আমার জীবনের শেষ অনুভূতি। প্রথমকে হারিয়ে বাঁচতে পারছি, শেষ অনুভূতির কিছু হলে আমিও শেষ হয়ে যাব। আয়ানা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে কান্না ভেজা গলাতে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। আপনার যত সময় প্রয়োজন নিন, কিন্তু দিন শেষে আমাকে একটু বুকে জড়িয়ে নিলেই হবে। আয়ানা রায়ানের মুখ ধরে আছে। একজনের শ্বাস অন্যজনের মুখে বাড়ি খাচ্ছে। দুজনের দৃষ্টি স্থির একে অপরের পানে, যেন দুজন দুজনের দিকে তাকিয়ে বছর পার করে দেবে। হুট করে আয়ানা রায়ানের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে নিল। রায়ান হতভাগের মতো বসে থাকলেও আয়ানার শিহরণে সাড়া দিতে বাধ্য হলো। রায়ানের হাত আয়ানার কোমরে বিচরণ করছে, দুজনে দুজনাতে মত্ত। ঠিক এমন সময় ছাদের ওপর ধুম করে জোরে কিছুর আওয়াজে ছিটকে সরে গেল তারা। পরপর 4 বার আওয়াজে তটস্থ আয়ানা। রায়ান বা হাত চেপে ধরে বলল, কুল ডাউন, দেখছি আমি। আয়ানা আরও শক্ত করে হাত চেপে বলল, কোথাও যাবেন না, এখানেই থাকুন। এত আওয়াজে বাড়ির সবাই জেগে গিয়েছে ইতিমধ্যে। ডাইনিংয়ে জড়ো হয়েছে সবাই। ভয়ে ছাদে দেখতেও যেতে পারছে না। রায়ান চেষ্টা করেও আয়ানার কাছ থেকে সরে যেতে পারেনি। আওয়াজটা একটু বন্ধ হলে সবাইকে বুঝিয়ে রায়ান আর রেদওয়ান ছাদের উদ্দেশ্যে গেল। ছাদে উঠে তারা দেখল ছাদের গাছগুলো টবগুলো এদিক ওদিক পড়ে আছে।
টবগুলোর এই হাল হলো কিভাবে? বুঝতে পারছি না বাবা। দেখ, দোলনা আর চিলে কোঠাটাও ভেঙে দিয়েছে। বাবা, একটা কথা বলবো? বল। আমার মনে হয় এসব অ্যাটাক আয়নের উপর হচ্ছে। তুমি জানো, আয়নের শরীরে কেউ বারবার সিটামল ড্রাগ দিচ্ছে। এজন্য আয়ুর আচরণ এমন হুটহাট বদলাচ্ছে। আমি মার্ক দেখেছি। আয়ু তো বাচ্চা মেয়ে, ওর এমন ক্ষতি কে করবে? ওর বাবা মায়ের কোন ইনফরমেশন আছে তোমার কাছে? হয়তো ওদের কোনো পুরনো শত্রু। বেসিক ইনফরমেশন আছে। এতেই হবে। বাড়ির কাউকে কিচ্ছু জানিও না। বাবা ছেলে নিচে আসতে সবার হাজারো প্রশ্ন। রায়ান ছলাখলা বুঝে আয়ুকে কোলে নিয়ে আবারও ঘরে গেল। আয়ানা ঘুমিয়ে পড়লে রায়ানের যে চিন্তাতে ঘুম উবে গেছে। অপরদিকে ট্রেলার কেমন লাগছে সবার? সিনেমাটা কিন্তু দারুণ। রায়ান ছেলেটাকে যেমন ভেবেছিলাম তেমনটা না একদমই। চেহারা বোকামার্কা হলেও বেশ চালো। তবে যাই হোক, আয়ুকে এমন করে আনবো যাতে রায়ান মনে ক্ষোভে আর কখনো আয়ুর খোঁজ না করে। অন্যদিকে রায়ান আয়ুর বাবা মায়ের খোঁজ করেও তেমন কোনো খবর পেল না। আয়ুর পারিবারিক ব্যাকগ্রাউন্ডের খবর নিয়েও পারিবারিক শত্রুতার কোনো খোঁজ রায়ান পেল না। রায়ান সব ব্যাপারে বেশ ঘেঁটে আছে। আনমনে রাস্তা দিয়ে হাঁটছে। দিন 15 সে এই কাজেই ব্যস্ত। আয়না এখন কিছুটা সুস্থ, পায়ের ক্ষতও ঠিক আছে। আচরণ এখন হুটহাট তেমন না বদলায় না, তবে মাঝে মধ্যে বেশ উদ্ভট কথাবার্তা বলে। হাই হয়ে ধরে রায়ান হাঁটার মাঝেই পকেটে থাকা ফোনখানা অসহ্য আওয়াজে বেজে উঠল। ফোন বের করে রায়ান দেখল তার মায়ের ফোন। মা? বাবু তাড়াতাড়ি বাড়ি আয়, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হচ্ছে মা? তবে রেশমি কিছু বলার আগেই ফোন কেটে গেল। রায়ান দ্রুত ছুটে এসে হাতের সাহায্যে একটা অটো রেখে উঠে পড়ল। বাড়ির গেটে নেমে কোনো মতে ভাড়া মিটিয়ে সদর দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। রায়ানকে ঢুকতে দেখে রেশমি হাউমাউ করে কেঁদে উঠে জড়িয়ে ধরল রায়ানকে। কি হচ্ছে মা? কাঁদছো কেন? আমার সব শেষ রে বাবা। তোর বাবা? কি হচ্ছে বাবার? রেশমি সেন্সলেস হয়ে ঢলে পড়ল। রায়ান ধরে সোফাতে বসিয়ে দিল। রেদওয়ানের ঘরে গিয়ে ফ্লোরে রক্ত দেখে রায়ানের বুকের মধ্যে টিপ টিপ করা শুরু হয়ে গেল। তাড়াতাড়ি বেরিয়ে এসে পানির গ্লাস নিতে গিয়ে দেখল শোকেসের এক কোণায় গুটিসুটি হয়ে আয়ানা দাঁড়িয়ে আছে। হলদে রঙের শাড়িটা রক্তে লাল হয়ে আছে। হাতে গলাতে অনেকটা রক্ত মেখে আছে। ভয়ে মুখটা পানসে বর্ণ ধারণ করেছে। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। রায়ান একটু এগিয়ে যেতেই আয়ানা ভয়ে আরেকটু শোকেসের গায়ে চেপে গেল। রায়ান এক হাত ধরে আয়ানাকে বের করে নিজের সামনে দাঁড় করিয়ে দেয়। কি হয়েছে বাড়িতে? বাবা, দাদি কোথায়? আয়ানা এখনও থরথর করে কাঁপছে। রায়ান আয়ানার বাহু ধরে ঝাঁকা দিচ্ছে। আয়ানা রায়ানের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ফেলছে শুধু। রায়ান দ্রুত পানি নিয়ে আয়ানার এক হাত ধরে সোফার ঘরে নিয়ে গেল। রেশমির মুখে পানির ছিটা দেওয়ার পর সেন্স ফিরতে লাগলো। পিটপিট করে রেশমিকে চোখ খুলতে দেখে আয়না হাতে হাত ঘষছে। রেশমি চোখ খুলেই আয়নাকে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে চিৎকার করে বলল, এই মেয়ে, এখন এখানে কেন তুমি? আমার সংসার শেষ করে শান্তি হয়নি? কি বলছো মা? বাবু, ও তোর বাবাকে মেরেছে, ছুরি দিয়ে আঘাত করেছে মানুষটাকে। তোর দাদি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে গিয়েছে। আয়ু এমন কেন করবে মা? ভুল হচ্ছে কোথাও। না বাবু, আমি নিজে ওর হাতে ছুরি দেখেছি। আমি দেখেছি তোর বাবাকে মেরে মাটিতে ফেলে ওর পাশে দাঁড়িয়ে মরার অপেক্ষা করছিল। মা, হাসপাতালে চলো। তোমাকে আমি পুলিশে দিব। আমার স্বামীকে মেরেছো তুমি। রায়ান আর রেশমি হাসপাতালে চলে গেল। আয়না কান্নারত কণ্ঠে বলল, আমি এমন করিনি। আমি কেন বাবাকে আঘাত করব? আমি তো আচমকা চোখ খুলে দেখলাম বাবা ফ্লোরে পড়ে আছে। কথাগুলো বলে আয়নাও হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। জুতো ছাড়া খালি পায়ে পিচের রাস্তা দিয়ে দৌড়াতে বেশ কঠিন। আয়নার হাতে টাকা না থাকায় এছাড়া তার কাছে উপায়ও নেই। হাসপাতালে পৌঁছে একজন নার্সের সাহায্যে নিয়ে রেদওয়ানকে রাখা কেবিনের সামনে আসতেই দেখল সবাই এক দৃষ্টিতে কেবিনের দিকে তাকিয়ে আছে। কখন আপন মানুষের একটি খবর পাবে। আয়না ধীর পায়ে পাশে এসে দাঁড়াতেই রেশমি উঠে সামনে এসে চাপা গলাতে বলল, বাকিটা মারতে এলে বুঝি? যাও মেরে ফেলো। মা, বিশ্বাস করো। রেশমি কিছু বলার আগে রায়ান এসে দাঁড়ালো পাশে। মা, তুমি বসো, আমি দেখছি। রেশমি সরে যেতেই আয়ানা ফিরে তাকালো রায়ানের দিকে।
রায়ানের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। আয়না কিছু বলতে যাবে তার আগেই রায়ান গম্ভীর আওয়াজে বলল, বাড়ি যাও, আর আমার পরিবারের ক্ষতি করো না। কথাটা বলে আয়নার হাতে কিছু টাকা ধরিয়ে দিল। আয়না হতবাকের মতো দাঁড়িয়ে থেকে রাস্তায় হাঁটা ধরল। বাড়ি এসে উঠানের চৌকিতে ধপ করে বসে পড়ল আয়না। সন্ধ্যা নেমেছে বেশক্ষণ। আয়না বসে কাঁদছে। তাকে কেন সবাই দোষী বলছে তা এখনও তার বোধগম্য হচ্ছে না। আচমকা গেট ঠেলে কিছু লোককে ভেতরে আসতে দেখে আটকে উঠল আয়না, কারণ তারা পুলিশের লোকজন ছিল। আয়না চৌকি থেকে উঠে দাঁড়ালো। পুলিশের পোশাক পরিহিত একজন মাঝবয়সী লোক আয়নার সামনে এসে ভয়ঙ্কর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি মিসেস আয়না? আয়না থতমত খেয়ে ভয়ত চোখে মাথা ঝাঁকালো। পুলিশের লোকটি বলল, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনার স্বামী রায়হান আহমেদ রিপোর্ট করেছেন আপনি তার বাবাকে একাধিকবার খুন করার চেষ্টা করেছেন। আয়না হাঁ করে তাকিয়ে আছে। লোকটি মহিলা কনস্টেবলকে ইশারা করতেই সে আয়নার হাত ধরে টেনে গাড়িতে তুলে নিল। আয়না গাড়িতে বসে শুধু ফোঁপাচ্ছে। তাতে বিরক্ত হয়ে এক মহিলা কনস্টেবল জোরে ধমক দিল। আয়না কেঁপে উঠল। থানায় আনার পর আয়নাকে জেলে রাখা হলো। কাল নাকি কোর্টে চালান করা হবে। অন্যদিকে হৃদয়ের ক্ষত থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে। শেষ না আসা অবধি ডাক্তার তেমন বর্ষা দিতে পারছে না। রায়ান কপালে হাত ঠেকিয়ে বসে আছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। 2 দিন পর হৃদয়ের কিছুটা সেন্স ফিরেছে আজ সকালে। ডাক্তার বাড়ির সবাইকে দেখার অনুমতি দিয়েছেন, তবে বেশি কথা বলতে বারণ করেছেন। রেশমি ভেতরে গিয়ে হৃদয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দাদি ছেলের হাত ধরে দোয়াদুরুদ পড়েছেন। রায়ান পায়ের কাছে দাঁড়িয়ে আছে। রেদওয়ান ধীর কণ্ঠে, আয়ুমা, ওর কথা একদম বলবে না, আমার সংসারটা শেষ করে দিল। রেদওয়ান বেশ কষ্ট করেই বলল। না না। রায়ান এবার তার মাকে থামিয়ে দিয়ে বলল, তাহলে কি বলো বাবা? শান্ত, ও মারেনি, ওকে তো ড্রিঙ্ক দেওয়া হয়েছিল সকালে। এটুকু বলতেই একজন নার্স এসে সবাইকে বের করে দিল। রায়ান বাইরে এসে, মা, আমি যাচ্ছি। কিন্তু রায়ান কিছু শোনার আগেই ফোন হাতে দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল। বাড়ির ফোনে ফোন করলেও কেউ যখন রিসিভ করলো না, তখন রায়ান ছুটে বাড়ি এলো। বাড়ির সদর দরজায় তালা ঝুলতে দেখে, আয়না গেল কোথায়? ওর মা বাবার খোঁজ তো ও জানে না। তাহলে উঠানের চৌকিতে বসে পড়ল রায়ান। কারো সাইকেলের বেলের শব্দে গেটের দিকে তাকাতে দেখল ডাকপিয়ন। সে এসে বললেন, রায়হান খানের বাড়ি কি এটা? জি, আমি রায়ান। চিঠি আছে, এখানে সই করে চিঠি নিন। রায়ান ভ্রুকুচকে চিঠি? ডাকপিয়নের দেখানো জায়গায় সই করে হাত বাড়িয়ে চিঠিখানা নিল। ডাকপিয়ন যেতেই চিঠির খামে দেখল আয়েশা খান নামক কেউ পাঠিয়েছে। খাম খুলে দেখল বেশ অনেক কাগজ। কাগজ বের করতেই একখানা ভাঁজ করা সবুজ কাগজ রায়ানের কোলে পড়ল। রায়ান সবুজ কাগজ পাশে রেখে ওই গোটা কত কাগজ তুলে দেখল ডিভোর্স পেপার। পেপারটাতে নিজের সাইন দেখে মনে পড়ল ফর্মটা সেই তুলে নিয়ে সই করে রেখেছিল। পাশটাতে আয়নার সই দেখে রায়ানের বুকটা থপ করে উঠল। দ্রুত সবুজ কাগজ খুলে পড়তে শুরু করলো। চিঠিটা আয়নার মা পাঠিয়েছে। রায়ান, তোমার বাবা আমাদের খুব বিশ্বস্ত একজন মানুষ ছিলেন, তাই তার ভরসায় আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম মেয়েটা এবার হয়তো ষড়যন্ত্র থেকে বেরিয়ে ভালোবাসাময় পরিবার পাবে। তবে দেখো, আমার মেয়ের ভাগ্যে তাও নেই। যদি চিঠিটা পড়ে থাকো, আমার মেয়েকে বাঁচাও। আয়না আমার প্রথম পক্ষের মেয়ে, তবে তা আজও আয়নার অজানা, কারণ ও গর্ভে থাকাকালীনই ওর বাবার মৃত্যু হয়। আমার প্রথম স্বামী আহাদ পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। শান্তর মা তখন আমার প্রথম স্বামী অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন। শান্ত আর তার মা বাবা আমাদের বাড়ির নিচতলায় থাকতেন। একদিন আহাদ কাজের বাহানাতে শান্তদের ঘরে যায়। শান্ত তখন 7-8 বছরের বাচ্চা। আহাদের লোলুপ দৃষ্টি পড়ে ওর মায়ের উপর। শান্তর বাবা ঘরে না থাকায় আহাদ তার সুযোগ নেয়। ছোট্ট শান্তর সামনে তার মায়ের হাহাকার চিৎকার, অবশেষে মৃত্যু। শান্তর বাবা বাড়িতে ফিরে সবটা জেনে পুলিশকে খবর দেওয়ার আগেই আহাদ তাকে টাকার লোভ দেখিয়ে ব্যাপারটা আত্মহত্যা বলে ধামাচাপা দেন। ঘটনার 6 মাস পরে সব স্বাভাবিক হলেও
স্বাভাবিক হয়নি শান্ত। আয়না তখন 4 মাস আমার গর্ভে। শান্ত আহাদের গাড়ির ব্রেকের তার কেটে দেয়। মাঝ রাস্তায় গাড়ি ব্রেক ফেল হয়ে মারা যায় আহাদ। শান্তর বাবা তখন আফজালের সাথে আমার বিয়ে দেন। সব ঠিক ছিল। আয়নার যখন 10 বছর বয়স তখন বুঝতে পারি আফজাল মেয়ে পাচারের সাথে জড়িত। ভয় কখনো প্রতিবাদ করিনি। আমার বাচ্চার জীবন বাঁচানো দরকার ছিল। আয়ু যখন 18 বছর হলো তখন জানলাম শান্তও জড়িত এই বিষয়ে। শান্ত প্রতিশোধ চায়। আমার আর আহাদের মেয়েকে পতিতালয়ে বিক্রি করে নরক যন্ত্রণা দিতে চায় ও। আফজালও টাকার জন্য সব করছে। তাই আমি সেদিন আফজালের ইনফরমেশন ডিলের ফাইল সরিয়ে পুড়িয়ে ফেলি, যাতে ডিল না হয় আর কোম্পানির লস হয়। শান্ত বিদেশে ছিল। শান্তর বাবার সাথে আফজালের 2 মাস আগেই কথা কাটাকাটি হয়েছে, তাই তিনিও সাহায্য করবেন না। মনে মনে চাইছিলাম মেয়েটাকে দূরে রাখবো, তাই আফজালকে ঘুরিয়ে আয়ুর বিয়ের কথাও বলেছিলাম। তারপর তুমি জানো, শান্ত ফিরে এসে আমার মেয়ের জীবনটা আবারও বিষিয়ে তুলল। ওকে ড্রাগস দিচ্ছিল যাতে ওর আচরণ নর্মাল না থাকে। তোমার বাবা আয়ুকে ড্রাগ দিতে দেখেছিল, তাই তাকে আঘাত করে আমার মেয়েটার দোষ দিয়ে দিল। তাই তোমরা ওকে পুলিশে দিয়ে দিলে। জানি না আমার বাচ্চার কপালে কি আছে। কাল থেকে 6 বার আমার সন্তানকে আঘাত করেছি যাতে সুস্থ না হয়, কারণ ও সুস্থ হলে ওর জীবনে আগুন জ্বালিয়ে দেবে শান্ত। পারলে বাঁচাও আমার আয়ুকে। এই আমার গোপন নাম্বার, মেসেজ করতে পারো। যার সাহায্য দরকার আমি করব। চিঠিটা পড়ে রায়ান হতবাকের মতো বসে আছে। একটা মেয়ের জীবনের সূচনা লগ্ন থেকে এতটা বিপদ, আর পুলিশ। রায়ান তো আয়নার নামে কোনো কেস করেনি। তাহলে রায়ান আর ভাবতে পারছে না। চিঠিতে দেওয়া নম্বরে একটা মেসেজ করলো। তারপর হাসপাতালে গিয়ে চিঠিটা তার মাকে দেখালো। এখন কি করবে বাবু? মেসেজের ঠিকানা চেয়েছে। আয়ুর সাথে দেখা করতে যাব। যেভাবেই হোক ওকে ফিরে আনতে হবে। তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা। রায়ান তার মাকে জড়িয়ে ধরে বলল। ঠিক এভাবে আয়ুর মাও কাঁদছে। মা, সে তো তার সন্তানের বিপদ নিশ্চিত সামনে দেখতে পাচ্ছে। আর আয়ু আয়ু আমার দায়িত্ব মা। রায়ান বাড়ি এসে ফ্রেশ হয়ে আয়ান আর মায়ের পাঠানো ঠিকানাতে রওনা হলো। অটো থেকে নেমে দেখলো বেশ বড় আর নামি দামি একটা ফ্ল্যাট। রায়ান গেট দিয়ে ঢুকতেই সিকিউরিটি বলল, কাকে চাই? আয়না। ম্যাডামের সাথে দেখা করার অনুমতি নেই। আমি ওর হাজব্যান্ড। ফোন করে এটাই বলুন। সিকিউরিটি ওপরে ফোন করে বলল। তারপর রায়ানকে ওপরে যেতে দিল। রায়ান লিফটে উঠে 10 তলায় এলো। দরজা খোলা দেখে ধীর পায়ে ভেতরে পা রাখল। ঘরের মেঝে সাদা ধবধবে টাইলসের, দামি আসবাবের ঠাসা ঘর। রায়ান ভেতরে এসে সোফাতে বসতেই একজন মেয়ের এসে পানি আর কিছু খাবার সামনে রাখলো আর জিজ্ঞেস করলো, আপনার কাকে দরকার? আয়না। মেয়েট একবার ওপরে তাকিয়ে বলল, ম্যাম তো সম্ভবত কথা বলার মতো অবস্থায় নেই। আপনাকে হয় স্যার নয় বড় ম্যামের সাথে কথা বলতে হবে। মেয়েটের কথা শুনে রায়ানের মনে হতে লাগলো তার বুকে কেউ বারবার একই জায়গায় ছুরি দিয়ে আঘাত করেছে। তখনই চশমা মুছতে মুছতে আফজালের আগমন। তুমি? আসসালামু আলাইকুম। কোনো দরকার? রায়ান হালকা হেসে বলল, আমার বউকে দরকার, দেখা করতে চাই। তালাকের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে আর আসল কপি কোর্টে জমা দেওয়া হয়েছে। আশা রাখি মাসখানেকের মধ্যে পুরোপুরি তালাক হয়ে যাবে। এখন বলছো বউ? আফজাল থতমত খেলেও তা প্রকাশ না করে শক্ত কণ্ঠে বলল, তালাক তো হবেই। রায়ান মুখের হাসি বজায় রেখেই বলল, আমি তো বলিনি তালাক হবে না। যেদিন হবে সেদিন দেখা যাবে। আফজাল চোখ মুখ শক্ত করে কিছু বলবে তার আগেই ফোন আসাতে ফোন হাতে বেরিয়ে গেল। রায়ান একজন মেয়েটকে ডেকে আয়নার ঘরের উদ্দেশ্যে গেল। দরজা হালকা চাপানো ছিল। দরজা খুলে বিছানার দিকে তাকাতেই রায়ানের চোখ ছলছল করে উঠল। বিছানাতে চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে আয়ানা। হাতে স্যালাইন চলছে, মাথায় আর বাম হাতে ব্যান্ডেজ। বাম হাত যে ভেঙে গিয়েছে তা বোঝা যাচ্ছে। রায়ান ধীর পায়ে ভেতরে এসে বিছানার পাশে বসল। আয়নার হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। রায়ান একটু আয়নার দিকে ঝুঁকতেই দরজাতে নক হলো। রায়ান সোজা হয়ে বসতেই দরজা ঠেলে আয়নার মা প্রবেশ করলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করবেন না মা। তুমি আমার মেয়েকে বাঁচাও বাবা,
কাল থেকে আমি সিঁড়ি থেকে ফেলে দিয়েছি, না হলে শান্ত ওকে আজই নিয়ে যেত। মা, আপনি আয়ুর দিকে খেয়াল রাখুন, বাকিটা আমি দেখছি, ভরসা রাখুন। তোমার উপর ভরসা করি বলেই মেয়েকে তোমার হাতে দিতে চাইছি বাবা। যাই হোক, তুমি আমার একমাত্র জামাই, ঝামেলার জন্য খাতির হবে না তা তো না। এই যে ট্রে দিলাম, সব শেষ করতে হবে কিন্তু। মা, কোনো কথা না, আয়ুকে ডেকে দিচ্ছি আমি, তবে ডেকেও লাভ নেই। মানে? আয়নার মা চোখের পানি মুছে, কাল ওকে 2 বার ড্রাগস দিয়েছে, তারপর কড়া ডোজের ওষুধ চলেছে, জেগে উঠলেও তেমন হুঁশে থাকবে না। আয়নার মা চোখের পানি ফেলে বললেন। আমি দেখছি মা। রায়ান ছোট্ট শ্বাস নিয়ে বলল। আয়নার মা রায়ানকে বসিয়ে আয়নার মাথায় হাত বুলিয়ে আয়নাকে ডাকতে লাগলো। খানিক ডাকাডাকির পর আয়না বাচ্চাদের মতো চোখ খুলে তাকালো। ততক্ষণে হাতের ক্যানোলা খুলে দিয়েছে তার মা। আয়না চোখ খুলতেই আয়নার মা বলল, দেখ আয়ুমা, রায়ান এসেছে। আয়না খানিক ঘুমু ঘুমু চোখে তাকিয়ে রইল রান্নাঘরের দিকে। আয়নার মা ওদের প্রাইভেসি দিয়ে ঘর থেকে দরজা বন্ধ করে চলে গেল। রায়ান আয়নার পাশে বসে বলল, হাতের মাথা অনেক ব্যথা, তাই না? আয়না ঠোঁট উল্টে বলল, হাতে বেশি ব্যথা। রায়ান মাথায় আলতো হাত বুলিয়ে বলল, ঠিক হয়ে যাবে। আমি আর কথা বলবো না আপনার সাথে, ভুলে গিয়েছেন আপনি আমায়। রায়ান মুচকে এসে আয়নার কপালে চুমু দিয়ে বলল, একদমই ভুলিনি। আয়না আচমকা ছলছল চোখে বলল, বাবা। বাবা ঠিক আছে। রায়ান মনে মনে ভাবছে। আয়ু অচেতেরও বাবাকে মনে রেখেছে। রায়ান ভাবনা থেকে বেরিয়ে বলল, কথা বলে বন্ধ করো না আয়ু, প্লিজ, আমি সরি। আয়না মাথা নাড়িয়ে না জানালো। তাহলে বলো, কি করলে আমার সরি তুমি নেবে? আয়না ভেবেও তেমন কিছু জানাতে পারল না। ক্লোজ ইউর আইস। আয়না চোখ খানিক ঘুরিয়ে চোখ হালকা বন্ধ করে নিল। রায়ান একটু এগিয়ে দুগালে আর কপালে চুমু দিয়ে বলল, এবার সরি মেনে নাও। আয়না চোখ বন্ধ রেখে ধরা গলাতে বলল, আমি কি বেবি? রায়ান এবার ফিক করে হেসে বলল, না, তুমি আমার বেবির মা। রায়ান এবার আয়নাকে একটু কাছে টেনে ঠোঁটে ছোট্ট করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তোমার হয়তো কিছু মনে থাকবে না, আর না এখনো ভালো। আয়না কি বুঝলো তা কি জানি, তাই মাথা নাড়িয়ে রায়ানের কোলে বসে বুকে মাথা রাখল। রায়ানও বেশ আলতো হাতে আয়নাকে জড়িয়ে নিল। ঘণ্টাখানিকের মধ্যেই আয়না গভীর ঘুমে তলিয়ে গেল। রায়ান এক দৃষ্টিতে আয়ুর দিকে তাকিয়ে আছে। আয়নাকে বিছানাতে শুইয়ে দিয়ে রায়ান আয়নার মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। রায়ান সোজা হাসপাতালে এসে তার বাবার কেবিনে গেল। কেমন আছো বাবা? রেদওয়ান বালিশের পিঠ থেকে বসে আছে। এই তো ভালো বাবা, দেখা হলো আয়ু মায়ের সাথে? রায়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, কোনো রকম। কেমন আছে আয়ু? রায়ান এর বাবার হাত কপালে ঠেকিয়ে কেঁদে দিল আর বলল, ও ভালো নেই মা, ওকে যতক্ষণ আঘাত করা হবে ততক্ষণ সেফ থাকবে। কথাটা শুনে রেশমি ভুক ফুকুচকে তাকিয়ে রইল। রেদওয়ান ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। অপরদিকে শান্ত ড্রাগস সাজাচ্ছে। কতটুকু আয়ুকে আজ পুশ করবে তা নিয়ে বেশ ভাবনা চিন্তা করছে সে। আফজাল সামনে বসে বেশ বিরক্ত চোখে তা দেখছে। না পেরে আফজাল বলেই দিল, এখন তো আয়ু আমাদের হাতের মুঠোয়, তাহলে কি ওকে আর ড্রাগস দেওয়ার দরকার আছে? শান্ত না তাকিয়ে বলল, পড়াশোনা করেছেন কতটুকু? মানে? পড়াশোনা করলে এটা জানতেন একবারে ড্রাগস বন্ধ করে দিলে মানুষ মরে অবধি যেতে পারে, তাই ডোজ কমিয়ে আনতে হয়। আর আয়ুকে মারা আমার উদ্দেশ্য নয়। আফজাল বিড়বিড় করে তারপর উঠে চলে গেল। অপরদিকে আজ আয়নার কিছুটা সেন্স আছে। সকাল থেকে তার রেদওয়ানের কথা বেশ মনে পড়েছে। আয়না ফ্রেশ হয়ে বিছানাতে বসে আছে। তখনই আফজাল সাহেব এসে বললেন, গুড মর্নিং মামুনি। আয়না দুর্বল হাসি দিয়ে বলল, মর্নিং। তোমার মায়ের সাথে আজ ডাক্তারের কাছে যাও, কাজ না পড়লে আমিই যেতাম, দ্রুত সুস্থ হতে হবে তো। ওকে বাবা। আফজাল আয়নার মাথায় হাত বুলিয়ে চলে গেল। আয়না সকালের নাস্তা করে মায়ের সাথে বেরোলো। আয়না মনমরা হয়ে গাড়ির কাচের জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছে। আয়নার মা আজ শান্তর সামনে পড়ার আগে আয়নাকে নিয়ে এসেছে।
আয়নার দিকে তাকিয়ে আয়নার মা চোখের পানি ফেলে দিল। গাড়িটা হুট করে থামতেই আয়না আশেপাশে তাকিয়ে আস্তে করে গাড়ি থেকে নেমে গেল। মায়ের হাত ধরে ভেতরে এলো। আয়না ভ্রুকুচকে আশেপাশে তাকাচ্ছে। আয়নাকে একটা রুমে এনে বসিয়ে তার মা বেরিয়ে গেল। আয়না কিছু বলবে তার আগেই শ্বশুরবাড়ির লোকজন দেখে থম মেরে বসে রইল। রেদওয়ান কোনো মতে এর কাছে এসে বসে বললেন, কেমন আছিস মা? আয়না ছলছল চোখে তাকিয়ে আছে। সবাই কথা বলল, আয়না কোনো কথাই বলছে না। একটু দূরে দাঁড়িয়ে থাকা রায়ানের তা চোখে এড়ায়নি। রায়ানকে এগিয়ে আসতে দেখে বাকিদের নিয়ে রেশমি বেরিয়ে গেল। রায়ান পাশে বসে হাত ধরতেই আয়না কেঁপে উঠে হাত সরিয়ে নিল। রায়ান হালকা হেসে বলল, হাত ছড়িয়ে নিচ্ছ কেন? কতদিন কিস করার সময় তো সরে যাওনি। আয়না নাক মুখ কুচকে বলল, মিথ্যে কথা। আমি মিথ্যে বলি না, জানো। বাড়ি যাবে কবে? আয়না চোখ মুখ শক্ত করে বলল, আমার জন্য আপনাদের অনেক ক্ষতি হয়েছে। গতদিন আপনার বাবা মরতে মরতে বেঁচে গিয়েছে। আমার মতো খুনিকে আপনাদের বাড়িতে যেতে বলেছে আবার। রায়ান কিছু বলবে তার আগেই ঠাস করে দরজা খুলে প্রবেশ করলো আফজাল আর শান্ত। আয়নাকে হ্যাঁচকা টেনে আফজাল নিজের পাশে টেনে নিয়ে বলল, সাহস তো কম নয়, আমার মেয়েকে এভাবে পটাও ভেবেছ। আমার মেয়েকে পুলিশে দিয়েছ, জেলে রাত থেকেছে আমার মেয়ে, তারপরও আশা করো তোমার হাতে ওকে আবার তুলে দিব। রেদওয়ান ভেতরে এসে বলল, এইসব বাজে কথা। কোনো বাজে কথা নয়, প্রমাণ আছে আপনারাই আয়ুর নামে কেস করেছেন বলে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। বাজে কথা বলবে না। আয়না হাতে বেশ চোট পেয়েছে। আফজাল, শান্ত, রায়ান সমানে তর্ক করে যাচ্ছে। আয়না এক পর্যায়ে ধপ করে নিচে পড়ে গেল। আয়নার মাকে এগিয়ে আসতে দেখে আফজাল জোরে এক থাপ্পড় দিল। তিনি ছিটকে সরে পড়লেন। আয়নাকে শান্ত কোলে নিয়ে বেরিয়ে গেল। রায়ান রাগে নিজের হাত খামচে ধরেছে। এই ঘটনার পর আয়না বেশ অসুস্থ হয়ে পড়ে। রায়ান বহু চেষ্টা করেও আয়নার সাথে যোগাযোগ করতে পারেনি। মাস 3 পর জানতে পারে আয়না সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। চিকিৎসার জন্য দেশের বাইরে আছে। এমন সময় হাসপাতালের ওষুধ চুরির অপরাধ আর ওটি রুমে ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে রেশমির নামে কেস হয়। রেশমির চাকরি চলে যায়। রায়ান বুঝতে পারে কাজটা শান্তর। তাও বহু উপায়ে শান্তর ইনফরমেশন কালেক্ট করে যাচ্ছে সে। এখন রায়ানের মূল উদ্দেশ্য আয়না। এভাবে কাটে আরও 14 মাস। রায়ানকে আয়নার সব খবর তার শাশুড়ি দেয়। বারবার আঘাত আর ড্রাগসের কারণে আয়নার বডি প্যারালাইজড হয়ে গিয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। রায়ান বারান্দাতে বসে আছে, অপেক্ষা আয়নার দেশে ফেরার। কারণ আয়না সুস্থ হলে শান্ত তার প্ল্যান মতো নেমে পড়বে। আয়নাকে আর আঘাত করা যাবে না। এত সব টেনশনের মাঝে বেশ ভালোভাবেই রায়ান সিগারেটের নেশা ধরিয়ে ফেলেছে। রায়ান বাঁ হাতে সিগারেট আর ডান হাতে ফোনে আয়নার একখানা ছবি দেখছে। ছবিতে আয়না হাসপাতালে বসে কারো দিকে তাকিয়ে হাসছে। মুখে হাজারো ক্লান্তির মাঝে এক টুকরো হাসিটা রায়ানের কাছে মেঘের ফাঁকে এক ফালি রোদের মতো লাগছে। রায়ান ছবিটার দিকে তাকিয়ে বলল, জানি না কিভাবে তোমাকে ভালোবেসেছে, তবে যখন তোমায় ভালোবেসেছে তখন তুমি শুধু আমার। আমি তোমাকে হারাতে পারবো না। নাবিলাকে হারিয়ে আমি ভেঙে পড়েছি। তোমার কিছু হলে মরে যাবো আমি। তারপর বার 2 সিগারেট টেনে ফেলে দিল। উঠে ঘরে গেল। অপরদিকে শান্ত আয়নার ভিসার কাজ করছে, কিন্তু বারবার ভিসার প্রপার রিজনের জন্য ভিসা রিজেক্ট হচ্ছে। অফিসে যোগাযোগ করেও তেমন লাভ হয়নি। টাকার অফার করলে তার সিসি ক্যামেরাতে ধরা পড়ার দরুন তার এক লোক জেলে রয়েছে। শান্তর মেজাজ ত্রপে উঠে আছে। অপরদিকে আয়নাকে ডিলারের হাতে দিতে হবে দ্রুত। অন্যদিকে আফজালের ষড়যন্ত্রে রায়ানের বাবাকে কিডন্যাপ করে এনে বেশ টর্চার করা হয়েছে সেই ভিডিও দেখিয়ে কেউ তাকে ব্ল্যাকমেল করছে। সব দিক থেকে শান্ত খেটে আছে। রায়ানকে ধরে এনে মারধর করেও লাভ হয়নি। শান্ত বুঝেছে রায়ান এসবের কিছুই জানে না। বাড়িতে লোক পাঠিয়েও ইনফরমেশন নিয়েছে, কিন্তু ফলের ফলে কিছুই হয়নি। রায়ান খেতে বসেছে। টুং করে ফোন বেজে ওঠাতে ব্রুকুচকে ফোন হাতে দিল। মেসেজ পড়ে আবারও খাওয়াতে মনোযোগ দিল। তোর শরীর কেমন? ভালো বাবা। আয়ুমার কোনো খবর নেই না? রায়ান মাথা নিচু করে আছে।
রেশমি চোখের পানি মুছে বলল, মেয়েটাকে শেষ অনেক অসুস্থ দেখেছিলাম, কেমন আছে কে জানে। রায়ান খাওয়া শেষ করে উঠে ঘরে গিয়ে আবারও সিগারেট ধরালো। খাওয়ার সময় আয়না মায়ের মেসেজ ছিল, আয়না এখন সুস্থ, পরশু ফিরছে দেশে। রায়ান সিগারেটে টান দিয়ে বলল, বি রেডি আয়ু, শ্বশুরবাড়ি ব্যাক করতে হবে। তারপর ফোনে আরও একটা মেসেজ দেখে জোরে হেসে দিল। শান্ত নাজেহাল অবস্থা আজকাল বেশ মজা দেয় রায়ানকে। আজ অনেকদিন পর দেশের মাটিতে পা রাখলো আয়ানা। মন ভরে শ্বাস নিয়ে নিল। গাড়িতে উঠে বাড়ি আসার পথে রায়ানের বাড়ির মোড় চোখে বাঁধতেই চোখ ভিজে এলো। আপনি আমাকে ডিভোর্স দিয়েই দিলেন। এত অপছন্দ করতেন আমায়, এখন নিশ্চয়ই খুব ভালো আছেন। উটকো ঝামেলাটা যে বিদায় নিয়েছে। তবে আপনি হয়তো জানেন না, আপনার এই উটকো ঝামেলাটা আপনাকে অনেক ভালোবাসে। বাড়ি পৌঁছে আফজাল সাহেবের সাথে দেখা করলো আয়না। শান্তর সাথে টুকটাক কথা বলে ঘরে গেল রেস্ট নিতে। ফ্রেশ হয়ে বিছানাতে গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো আয়ানা। কারো গভীর চাহনিতে চরম অস্বস্তিতে ঘুম ভেঙে গেল আয়ানার। চোখ খুলে চিৎকার করবে দেখে মুখ চেপে ধরে সামনে বসে আছে রায়ান। আয়ানাকে উঠে বসতে দেখে রায়ান বলল, চিৎকার করো না। বহুদিন পর রায়ানকে দেখে আয়না বারবার চোখ ঘষছে। আয়না খুব মনোযোগ দিয়ে রায়ানকে স্ক্যান করছে। চুল এলোমেলো, মুখটা কেমন শুকিয়ে আছে, হাতে মাথাতে ছোট ব্যান্ডেজ। চোখ মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কেউ বিদুম কেলিয়েছে। আয়না একটা ছোট শ্বাস নিয়ে বলল, আপনি এখানে? তো কোথায় থাকবো? মানে এভাবে এক ঘরে কেউ দেখলে খারাপ ভাববে? বউয়ের ঘরে বরকে দেখলে কেউ খারাপ ভাবে না চান। রায়ানের কথার ধরন শুনে আয়নার মেজাজ চটে গেল। কপট রাগ নিয়ে বলল, ডিভোর্স হয়েছে আমাদের। এই কথাটা তোমার বাপ বলেছে, তাই না? মুখের ভাষার কৃষ্টি। রায়ান হেসে বলল, অমনে আমার ঘুম হারাম করে খুব শান্তিতে ঘুমাচ্ছিল। আয়না রাগ দেখিয়ে বাথরুমে চলে গেল। রায়ান খানিক হেসে চলে গেল। অপরদিকে বারবার ভিসা রিজেক্ট হচ্ছে। আইনি ঝামেলা হলে আয়ুকে পরে পাচার করতে ঝামেলা হবে। তাহলে এখন কি করবে? বিয়ে করব। মানে? আয়ুকে বিয়ে করব। আমি একটু দুবাই যাচ্ছি, এই দিকটা সামলাবেন। রায়ানের সাথে যেন আয়ুর দেখা না হয়। আমি এসে আয়ুকে বিয়ে করে দুবাই নিয়ে যাব। তার আগে এই কথা পাঁচকান করবেন না। কথাগুলো এক নাগারে বলে শান্ত চলে গেল। পরদিন রাতে শান্ত রীতিমতো দুবাইয়ের উদ্দেশ্যে চলে গেল। রায়ান সময় মতো সব খবর পেয়ে যাচ্ছে। আয়ানা ছাদে দাঁড়িয়ে আছে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দেওয়ার কারণে আতকে উঠে ছিটকে সরে গেল। পেছন ঘুরে দেখে রায়ান। আয়ানা চড়া গলাতে বলল, আপনি? তোমাকে দেখতে ইচ্ছে হয়েছিল তাই। আয়ানা হেসে, আমার মতো খুনিকে দেখতে ইচ্ছে করছিল? রায়ান চোয়াল শক্ত করে বলল, চুপ, ফালতু কথা বলে মুডটা নষ্ট করবে না। আয়না ধূপ ধূপ করে ছাদ থেকে নেমে গেল। এরই মধ্যে রেদওয়ান স্ট্রোক করাতে রায়ানের সাথে আর আয়নার কোনো যোগাযোগ থাকে না। তবে রায়ান প্রতিটা মুহূর্তের খোঁজ রেখেছে। রেদওয়ানের পুরো সুস্থ হতে 5 মাস সময় চলে যায়। এরই মাঝে রায়ান খবর পায় আয়না আর শান্তর বিয়ে। সেদিনই আয়নার সাথে দেখা করার জন্য চলে যায় সে। বারান্দা দিয়ে ঘরে এসে সদ্য গোসল করে আসা আয়নাকে হুট করে দেওয়ালের সাথে চেপে ধরে রায়ান। রায়ান নাক মুখ শক্ত করে, বিয়ে করছো? কয়বার বিয়ে করতে হবে তোর? তালাক হয়েছে, এখন আমি বিয়ে করতেই পারি? থাপড়ে তোর গাল ফাটিয়ে দেব। তারা কি মরি নাকি মোয়া যে তুই তোর পাতানো বাপ চাইবি আর পাবি? কোনো তালাক হয়নি, বাড়ি যাবি তুই আমার সাথে। আমি খুনি, ওই বাড়িতে গেলে সবার ক্ষতি হবে। তোর মুখ একটু বেশি চালাচ্ছিস। রায়ান আর আয়না এক দফা তর্ক করার পর আয়না জোর দিয়ে বলল, আমি বিয়ে করব, যাব না আপনার সাথে। রায়ান কথাটা শোনা মাত্রই আয়নার গলাতে মুখ ডুবিয়ে বেশ জোরে কামড়ে ধরল। আয়না চিৎকার করতে গিয়েও চুপ হয়ে গেল। রায়ান মুখ তুলে বলল, বিয়ে কিভাবে করিস আমিও দেখব। কথাটা বলেই চলে গেল। আয়না দ্রুত আয়নার সামনে এসে দেখে গলাতে দাঁতের দাগ বসে লাল হয়ে গিয়েছে। আয়না তাই কলারওয়ালা জামা নিয়ে চেঞ্জ করতে গেল। মোটামুটি বিয়ের আগের দিন অবধি রায়ানের দেখা না পেয়ে, আপনি ভালো থাকুন সব সময়, আমার জীবনে জড়িয়ে নিজের ক্ষতি করবেন না।
কিন্তু ঠিক আগ মুহূর্তে আয়নাকে ভরা বিয়ে বাড়ি থেকে সবার চোখে ধুলো দিয়ে রায়ান নিয়ে চলে গেল। বাকিটা প্রথম পর্বে সবারই জানা। বর্তমান আয়নার সাড়া না পেয়ে রায়ান মাথা তুলে দেখে আয়না সোফাতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। রায়ান মাথা তুলে উঠে দাঁড়িয়ে আয়নাকে কোলে নিয়ে বিছানাতে শুয়ে দিল। কপালে চুমু দিয়ে নিজেও পাশে শুয়ে রইল। মাঝরাতে কারো হাত গায়ে পড়ায় ঘুম ভেঙে যায় আয়নার। চোখ মেলে উঠতে না পেরে দেখে রায়ান তার হাত পা আয়নার ওপর তুলে দিয়ে ঘুমাচ্ছে। আয়না তো অবাক। রায়ানের হাত পা চেষ্টা করেও সরাতে না পেরে রায়ানকে ডাকতে শুরু করলো। বেশক্ষণ ডাকার পর রায়ান ঘুম ঘুম কণ্ঠে, খিদে পেয়েছে নাকি? আয়না বিরক্ত কণ্ঠে, না। তাহলে আপনার হাত পা সরান, দম বন্ধ লাগছে আমার। রায়ান হাত পা সরিয়ে একটানে আয়নাকে বিছানার মাঝে এনে নিজের ভর সব আয়নার ওপর ছেড়ে দিলে আয়না হালকা জোরে, বাবা গো, মরেই যাব। রায়ান আয়নার হাত বিছানার সাথে চেপে ধরে বলল, হাত পাতেই দম বন্ধ হলে এখন কেমন লাগছে? কি ভারী আপনি, বিছানাতে যান। নো, এখানে শোবো আমি। কি খান আপনি বলুন তো, এত ভারী কেন? রায়ান হেসে দিয়ে বলল, তাকে তোমার মতো চিকনি হবো? আমি পারফেক্ট আছি। ঠিক আছে, নামুন। আমাদের শেষ করার আগেই রায়ান আয়নার ঠোঁট আঁকড়ে দিল। আয়না ছোটাছুটি করেও তেমন লাভ হলো না। আয়না শান্ত হতেই রায়ান ছেড়ে দিয়ে বলল, এক কথা বারবার কেন বলো? পেপারে সই করলে তালাক হয় না। বাবা পেপার সাবমিট করেছিল। তুমি বা আমি কেউ হাজির হয়নি কোর্টে, তে কেস ওঠেনি, তালাকও হয়নি। মানে? রায়ান মুচকে এসে আয়নার ঠোঁটের পাশে ঠোঁট ছুঁয়ে বলে, মানে তুমি আমার বউ। কথাটা বলে রায়ান আয়নার গলাতে মুখ ডুবিয়ে দেয়। রায়ানের ঠোঁটের বিচরণে আয়না বারবার কেঁপে উঠছে। নিজেকে যথাসম্ভব শক্ত করে কাঁপা গলাতে আয়না প্রশ্ন করল, তাহলে আপনার প্রেমিকা হৃদির কি হবে? আর ওই বাচ্চা? রায়ান থেমে গিয়ে মুখটা তুলে আয়নার চোখের দিকে তাকিয়ে বলল, ট্রাস্ট মি আয়ু, হৃদি আমার ভার্সিটির জুনিয়র ছিল, একদম ছোট বোনের মতো, সবসময় সাহায্য করেছে। ও কেন আমার বদনাম আমার নামে করছে জানি না, বাট তুমি আমার ভার্সিটি লাইফের যে কোনো বন্ধুকে জিজ্ঞেস করে দেখতে পারো। আমি তোকে নাবিলের সাথে রিলেশনে ছিলাম, এত ভালোবাসার পরও কখনো নাবিলের হাত ধরা ছাড়া আর কিছুই করিনি। তুমি একমাত্র নারী আমার জীবনে যাকে আমি গভীরভাবে স্পর্শ করতে চাই, আর কেউ না। আয়না এবার কেঁদে উঠল, বলল, আমি বাবাকে ওই দিন মারিনি। আপনি কেন আমায় বিশ্বাস করলেন না? পুলিশে ধরিয়ে দিলেন। ট্রাস্ট মি আয়ু, আমরা কেউ কেস করিনি। আয়না থামিয়ে বলল, জানি, আমি শান্ত আর বাবা। তুমি জানো? বাড়িতে যাওয়ার পর কিছুটা জানতে পেরেছি, বাকিটা নিজে আড়ালে আবডালে দাঁড়িয়ে কথা শুনেছি। বেশিরভাগ সময় ড্রাগসের জন্য ঘুমিয়ে থাকতাম। তাহলে আমি ইগনোর করছো কেন? আয়না ছলছল চোখে তাকিয়ে নিজের হাত রায়ানের থেকে ছাড়িয়ে রায়ানের মুখ নিজের হাতের মাঝে নিয়ে কপালে চোখে গালে চুমু দিয়ে কপালে কপাল ঠেকিয়ে দিল। দুজনের চোখে পানি চিকচিক করছে। ছোট্ট শ্বাস নিয়ে, আমার সাথে আপনি জড়ালে আপনারও ক্ষতি, তাই সরে যেতে চাই আমি। আপনার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই নিড ইউ। কিন্তু? কোনো কিন্তু না, জাস্ট টেল মি, ডু ইউ লাভ মি? আয়না অন্যদিকে মুখ করে কাঁদতে শুরু করলো। টেল মি আয়ু, ডু ইউ লাভ মি অর নট? আয়নার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে রায়ান আবারও একই প্রশ্ন করলো। আয়না ধপ করে বলল, আই ডু, আই লাভ ইউ, বাট আমার সাথে থাকলে আপনার ক্ষতি হবে। রায়ান আয়নার উপর থেকে উঠে পাশে বসে আয়নাকে একটানে বসিয়ে দেয়। তোমাকে ভালোবাসে, তাই তোমার সমস্যা আমারও সমস্যা। শান্ত মেরে ফেলবে আপনাকে। আপনার পরিবারের অবস্থা দেখুন, বাবা মায়ের কি অবস্থা, নিজেকে দেখুন। আপনি সিগারেটও খান এখন, তাহলে বুঝুন আমি কত বড় বিপদ আপনাদের জন্য। রায়ান মাথা চেপে আয়নার গাল চেপে নিজের কাছে এনে বলল, চুপ, বেশি কথা বলবি না। সিগারেট আমি খেয়েছি কারণ তুই আমার থেকে দূরে চলে গিয়েছিলি, আর তুই আমার, তোর সমস্যাও আমার। আয়না ফুপিয়ে উঠল। রায়ান কান্নারত মুখটা ছেড়ে তাকিয়ে রইল তার প্রিয়তমার দিকে। বেশ জোরে চেপে ধরাতে আয়নার শ্যামবর্ণ গালে একটু ছাপ পড়ে গিয়েছে। কান্না করার ফলে ঠোঁট দুটো অনবরত কাঁপছে।
রায়ান আয়ানার কোমর ধরে নিজের কাছে টেনে চোখের পানি মুছে বলল, আমরা একসাথে থাকবো, হয় বাঁচবো নয়তো মরবো। এটা নিয়ে আর কোনো কথা হবে না। আর এখন যা হবে দুজনে মিলে সামলাবো। আয়ানা নাক টেনে বলল, সব বললেন, এটা বললেন না যে আপনি আমায় ভালোবাসেন কি না। রায়ান আয়ানার ঠোঁট কুট করে কামড় বসিয়ে দিয়ে বলল, এটা মুখে বলতে হবে? আয়ানা নাক ফুলিয়ে, না বললে আমি কালই চলে যাব। রায়ান হেসে দিয়ে বলল, লাভ ইউ মিসেস রায়ান। আয়না হেসে দিল। আয়না এবার রায়ানের কোলে বসে রায়ানের বুকে মাথা রাখল। রায়ান খাটের গায়ে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে আয়নাকে জড়িয়ে ধরল। আপনি জানেন আমার ফার্স্ট কিস নিয়ে কত স্বপ্ন ছিল, আপনি কেমনে জোর করে আজ কিস করে দিলেন। রায়ান একটু জোরে হেসে বলল, এটা আমার ফার্স্ট কিস নয় আয়ু। আয়না ধপ করে উঠে বসে চোখ গোল গোল করে তাকিয়ে বলে, মানে আগে কবে কিস করেছি? কই, আমার তো মনে নেই। রায়ান আবারও আয়নাকে বুকে টেনে নিয়ে বলল, তখন তুমি সজ্ঞানে ছিলে না, শান্ত ড্রাগস দিচ্ছিল। সে যাই হোক, স্বপ্ন তো পূরণ হলো না। বলো তো এখন পূরণ করে দিই? না, দরকার নাই। তাদের কথার মাঝেই দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। আয়না রায়ানকে ছেড়ে উঠতে নিলেই, কই যাবা? আজান হচ্ছে, নামাজ পড়বো, আর আপনিও পড়বেন। আয়না উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। রায়ান নামাজে দাঁড়াতে আয়না ঘরের বামে থাকা জানালার কাজ হালকা সরিয়ে রাস্তার দিকে দৃষ্টি রাখল। রায়ান নামাজ শেষ করে আয়নার কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, রাস্তায় কি দেখছো? দেখার হলে তোমার বরকে দেখো। আয়ানা হেসে বলল, দেখুন, আপনার ঘর থেকে ওই কৃষ্ণচূড়ার গাছটা দেখা যায়, আমার খুব ভালো লাগে দেখতে। রায়ান কাঁধে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, জামাটা চেঞ্জ করে শাড়ি পরো। তোমার চুড়ি, চেইন আর নাকফুল আলমারির ড্রয়ারে আছে, পরে নাও। আয়না অবাকভাবে ঘুরে, মানে? মানে একদম নতুন বউর মতো রেডি হয়ে যাও, আগে যেমন থাকতে। কিন্তু কোনো কথা না, রেডি হও, তারপর বাকিটা বলবো। আয়না মাথা ঝুলিয়ে আলমারি থেকে শাড়িসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাথরুমে চলে যায়। রায়ান একবার সোফার ঘরটা দেখে নিল। সোফাতে বাবা, দাদি আর মাকে এক ঝলক দেখে আবার ভেতরে চলে গেল। সোফাতে বসে আয়নার অপেক্ষা করতে লাগলো। আয়না একটু সময় নিয়ে শাড়ি পরে বের হলেই সোফাতে বসে থাকা রায়ান উঠে সামনে এসে দাঁড়ায়। এই শাড়িটা গত মাসে কিনেছিলাম আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে, বাট এত ঝামেলার মাঝে প্রথম বা দ্বিতীয় কোনো বিবাহবার্ষিকী পালন করা হলো না। আয়না মুচকে এসে আঁচল ঠিক করে বলে, ইনশাল্লাহ হবে। আর শাড়িটা খুব সুন্দর। চেইন, চুড়ি আমি পরিয়ে দিই, চলো। আয়না আয়নার সামনে দাঁড়াতেই রায়ান চেন, চুড়ি, দুল পরিয়ে দিল। নাকফুল পরাতে নিলেই, নাকের ফুটানো ছিদ্র তো সম্ভবত বন্ধ হয়ে গিয়েছে, অনেকদিন নাকফুল পরা হয় না। রায়ান একটু ভালো করে দেখে নিয়ে বলল, থাক, পরে ফুটিয়ে নাকফুল পরিয়ে দিব। আয়না ঠিক হয়ে দাঁড়াতেই রায়ান বেশ শক্ত করে আয়নাকে জড়িয়ে নিল। সকাল সকাল জড়িয়ে ধরার জন্য বুঝি শাড়ি পরালেন? না, কাজ আছে, বাট তোমাকে শাড়িতে দেখে মনে হলো একটু জড়িয়ে ধরি। এবার বলুন কি কাজ? রায়ান আয়নাকে ছেড়ে আয়নার শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে দিল। হাত ধরে দরজা খুলতেই আয়না রায়ানের হাত টেনে ফিসফিস করে বলল, আমায় নিচ্ছেন কেন? সবাই জেনে যাবে তো। জানানোর জন্যই নিচ্ছে, চলো। আয়না আর কিছু বলার আগে রায়ান হাত ধরে টেনে সোফার ঘরে এসে দাঁড়ালো। আয়নাকে রায়ানের সাথে দেখে রেদওয়ান তো চমকে গিয়েছেন। চায়ের কাপ রেখে উঠে দাঁড়িয়ে, কেমন আছিস মা? আয়না কান্না চেপে রাখার চেষ্টা করে না পেরে কেটে দিয়ে রেদওয়ানকে জড়িয়ে ধরে বলল, তুমি কেমন আছো বাবা? ভালো রে মা, তোকে কতদিন পরে দেখলাম। সবার সাথে কথার পর রেদওয়ান জিজ্ঞেস করলেন, বাবু বৌমা তোর ঘর থেকে এত সকালে? রাতে তো দেখলাম না ওকে নিয়ে আসতে। রায়ান এদিক ওদিক তাকিয়ে মাথা চুলকে বলে, আসলে বাবা, তোমার বৌমাকে আরো এক সপ্তাহ আগে তুলে নিয়ে এসছে বাড়ি থেকে। রেদওয়ান মাথায় হাত রেখে জোরে হেসে বলল, হায় খোদা, আমার ছেলের কাণ্ড দেখো। আমার বই করে বিয়ে দেবে, তা আমি মানবো কেন? তাই তুলে নিয়ে এসছে। খুব বীরত্বের কাজ করেছেন। সবার হাসিতে আবারও ঝলমল করে উঠল আর রায়ানদের বাড়ি।
রায়ানের মনে হচ্ছে বহুদিন পর এভাবে তারা হাসছে। সকালে নাস্তা 6:30 এর দিকে শেষ করে আয়না ঘুমানোর জন্য একটু ঘরে এসেছে। মন ভালো থাকা দরুন আজ তার শান্তিতে ঘুম হবে বলে তার ধারণা। এইসব চিন্তা করে কাঁথা ঠিক করে নিতেই রায়ান ঝড়ের গতিতে এসে কাঁথাসহ আয়নাকে জাপটে ধরে বিছানাতে শুয়ে পড়ে। আয়না নড়াচড়া করতে পারে না। কি হলো? শুয়ে পড়া হলো? এইভাবে বউকে নিয়ে এভাবে ঘুমাতে হয় আয়ুষনা? এসব তো কোনোদিন দেখিনি বাপু। রায়ান আয়নার কাঁধে কামড় বসিয়ে দিয়ে বলল, দেখবি কি করে? বিয়ে তো একবারই হয়েছে তোমার। ঘুমাও এবার, আমিও ঘুমাই। আমরা কতদিন এভাবে লুকিয়ে থাকবো? আর বেশি সময় না। আমার আর 4 দেয়ালের মাঝে ভালো লাগছে না। আর একটু সহ্য করো প্লিজ। আয়না রায়ানের দিকে ঘুরে বলল, বেশ কিছু কথা বলতে বলতেই আয়না গাঢ় নিঃশ্বাসের আভাসে বুঝল রায়ান ঘুমিয়ে পড়েছে। আয়না আরও কিছুক্ষণ শুয়ে থেকে আস্তে করে রায়ানের হাত ছাড়িয়ে ধীরে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:10 বাজে। আয়না চোখে মুখে পানি দিয়ে রান্নাঘরে চলে যায়। আয়না দরজার কাছে দাঁড়াতেই, তোর এইখানে কি কাম? যা আরাম কর। ঘুম আসছে না গো টেনিস বুড়ি। সুরি তুই এখনো আমারে টেনিস বুড়ি কইবি? আয়না ফিক করে হেসে দেয়, সাথে দাদিও। কিরে মা, একটু রেস্ট নিলি পারতি? না গো, কি করতে হবে দাও, আমি করে দেই। কিছু করতে হবে না আপনার, এই নিন। হাতে খেজুর আর কাটা আপেল ভর্তি বাটি দিয়ে। সব খাবি? আমনি বাটি খালি চাই। অগত্যা আয়না একটা চেয়ার টেনে বসে খেতে শুরু করলো। বাবু কি ঘুম নাকি রে আয়ু? আয়না আপেল মুখে রাখা অবস্থায় বলল, তোমার ছেলে মহা ঘুম দিচ্ছে। একটু ঘুমাক, ছেলেটার ঘুম দরকার। আয়না আবারও খাওয়াতে মনোযোগ দিল। আরও কিছু টুকটাক গল্প করতে লাগলো। রায়ান 12টার নাগাদ ঘুম থেকে উঠে দেখে আয়না গোসলে যাবে বলে জামা কাপড় নিচ্ছে। উঠেছেন? এবার তাহলে আপনি আগে ফ্রেশ হয়ে নেন। রায়ান চোখ মুখ মুছে, এখনই যেতে হবে? 12টা বাজে, নামাজ পড়তে যাবেন তো? কপালে হাত দিয়ে দেখো তো, আমার মনে হচ্ছে শরীর ভালো না। আয়না দ্রুত কাপড় সোফাতে রেখে এগিয়ে সে রায়ানের কপালে হাত তলপেট দিয়ে চেক করে বলল, জ্বর তো নেই। রায়ান আয়নার কোমর ছড়িয়ে ধরে কাছে টেনে বলল, এখন শরীর ভালো লাগছে। কি পাজি আপনি! এখনই বাজে বললে তো হবে না, কিছুই করিনি এখনো। দেখে ছাড়ুন, ফ্রেশ হয়ে নিন। যাব। রায়ান আয়নার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে বলল, আরে কি করছেন আপনি? আমাকে ঘুম রেখে চলে গেলে কেন? আপনার তো ঘুম আসছিল না, আর নড়াচড়া করলে আপনার ঘুমে বেঘাত হতো, তাই। বুঝলাম। তাহলে ছাড়ুন আমায়। রায়ান আয়নার গালে চুমু দিয়ে উঠে গেল। দিনটা তাদের বেশ গেল। বহুদিন পর বাড়ির সবার মুখে হাসি দেখে রেদওয়ারেরও শান্তি লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে রায়ানকে হাসি খুশি দেখে। রাত 9টা। একটা মুভি দেখবো, চলুন না দেখি। খেলা শেষ করে যাচ্ছে। আয়না খপ করে টিভির রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে বলল, ল্যাপটপে দেখবো মুভি, রাতে আর কেউ খাবে না, তাই মুভি দেখবো, চলুন। ওকে চলো। ঘরে এসে সোফাতে ঠিক বসলো দুজনে। হরর মুভি বলে রায়ান ঘরের আলো নিভিয়ে দিয়েছে। পাশাপাশি বসে ল্যাপটপে মুভি অন করলো। মিনিট 15 যেতে আয়না রায়ানের বুকে মাথা রেখে একদম চেপে বসলো। রায়ান এক হাতে আগলে বলল, 2 ঘন্টার মুভি 15 মিনিটে এই হাল? আয়না কোনো কথাই বলল না। রায়ান আয়নার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে আবারও মুভি দেখাতে মনোযোগ দিল। দুজনেই বেশ মনোযোগ দিয়ে মুভি দেখছে। আয়না বারবার কেঁপে উঠছে। হুটহাট ভৌতিক আওয়াজ। রায়ান ব্যাপারটা খেয়াল করেছে, বেশ মজাও পাচ্ছে। এক পর্যায়ে মুভির ভয়ঙ্কর চেহারা ভূতকে দেখে আয়না আরও কেঁপে উঠল। ভয় যখন পাচ্ছ তখনই মুভি দেখার কি দরকার? আপনি আছেন বলে আজ দেখছি। বহুবার একা চেষ্টা করেছি, পারিনি। ইনোসেন্ট ফেস করে রায়ানের দিকে তাকিয়ে বলল। রায়ান ল্যাপটপের আলোতে আয়নার এমন ফেস দেখে কেমন ঘোরের মধ্যে চলে গেল। আয়নার থুতনি ধরে নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নিল আয়নার অশ্রুধায়। আয়নাও পরম আবেশে চোখ বুজে নিল। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে বাড়ি খাচ্ছে। রায়ান আয়নার কোমর টেনে আরও এনে রায়ানকে জড়িয়ে ধরল। রায়ানও আলতো হাতে জড়িয়ে ধরে আছে। রায়ান এক হাতে মুভি
পোজ করে দেয়। তারপর বলে, আয়ু, তুমি আমাকে তোমার জীবনে আরও একটা সুযোগ দিয়েছ। এখন আমি চাই আমাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে। তুমি কি রাজি? আয়ানা কেঁপে উঠল। তোমার নীরবতা কি সম্মতি বলে মেনে নেব? আয়ানা বেশ জোরে রায়ানকে জড়িয়ে ধরল। রায়ান আয়নাকে ছাড়িয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে আয়নাকে কোলে তুলে নিল। নতুন করে সবটা শুরু করার জন্য পা বাড়ালো। রাত বোধ হয় 3:13। আয়না আধশো অবস্থায় ঘুমন্ত রায়ানকে দেখছে। রায়ান বাঁ হাতে আয়নাকে জড়িয়ে রেখেছে, আর অন্য হাত নিজের মাথার নিচে। একটা পাতলা সবুজ নকশি কাঁথায় আবৃত তারা। আয়না বেশ নিপুণ চাহনিতে রায়ানকে দেখছে। রায়ানের ডান গালে যে কালো ছোট্ট একটা তিল আছে, তা কখনো আয়ানের নজরেই আসেনি। এত শত ভাবনার মাঝেই রায়ান আরও কাছে টেনে নেয় আয়নাকে। চোখটা পিটপিট করে খুলে দেখে তার প্রিয়তমা তার পানে নিপুণ চাহনিতে চেয়ে আছে। রায়ান আয়নার দিকে ঘুরে বলল, কি দেখছো আমায়? আয়না হাসি ভাব রেখে বলে, দেখছিলাম। কি পচা লোক আপনি। রায়ানও হালকা হেসে বলে, তাই এই পচা লোককে এত ভালো করে কেন দেখা হচ্ছে? আয়না রায়ানের নাক টেনে বলে, আমার ইচ্ছে। রায়ান একটু হেসে আয়নার গলাতে মুখ ডুবিয়ে দিল। সকালে আয়না রান্নাঘরে শাশুড়িকে সাহায্য করছে খাবার বানাতে। রায়ান আর রেদওয়ান যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করছে। রায়ান চাকরি ছেড়ে দিয়েছে, কারণ চাকরি করতে হলে এত ঝামেলা মাথায় রাখা যায় না। এখন তার মূল কাজ আয়ুকে প্রোটেক্ট করা। রায়ান চাকরি ছাড়ার আগে থেকেই ফিন্যান্সিংয়ের কাজ করত। এখন একটা ব্যবসা করার জন্য চেষ্টা করছে। আমি বলি, সব ঝামেলা শেষ করে তবেই নতুন কাজে হাত দে বাবু, নয়তো সব ঘেটে যাবে। বাবা, আমি ভাবছি রেস্টুরেন্টের রিলেটেড যদি কিছু করা যায়। ঠান্ডা মাথায় ভেবে তারপর সিদ্ধান্ত নিবি বাবা। সেই কাজই করবি যেই কাজে তোর জ্ঞান আছে। জি বাবা। সকালে নাস্তা শেষে রেদওয়ান বাজারে চলে গেল কিছু মাসিক জিনিস কিনতে। রেশমির কেসের ডেট পড়াতে দাদির সাথে কোর্টে গিয়েছে। আয়না আছে বলে এই তারিখ রায়ান আর কোর্টে যায়নি। আয়না ল্যাপটপে কাজ করছে। রেশমি দুপুরে রান্না করেই বেরিয়েছে। আয়না শুধু সবজির বানিয়ে বাটিতে রেখে ঘরে এলো। রায়ানের কাঁধে ঠেস দিয়ে বসে বলল, আপনি মামুনির সাথে গেলে পারতেন। রায়ান ল্যাপটপে চোখ রেখেই বলল, তোমার ব্যাপারে রিস্ক নিতে চাইছে না। আয়না দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি একটা বিষয় বুঝতে পারছি না। বাবা তো আমার নিজের বাবা, তাহলে বাবা কেন আমার ক্ষতি চাইছে বলুন তো। রায়ান ব্যস্ত হাতে টাইপ করতে থাকা আঙুল থামিয়ে মনে মনে বলল, তার মানে আয়ু জানে না আফজল সাহেব ওর নিজের বাবার না। রায়ান ভাবনা রেখে আয়নাকে টেনে নিজের কোলে বসিয়ে বলল, ওসব ভাবার জন্য আপনার স্বামী রয়েছে, আপনাকে ভাবতে হবে না। আপনি শুধু আপনার অধম স্বামীর খেয়াল রাখুন। আয়না মুখটা কুঁচকে বলল, একদম আমার স্বামীকে অধম বলবেন না। রায়ান কান ধরে বলল, সরি। আয়না হেসে দিল, সাথে রায়ানও। আয়না হাসি থামিয়ে বলল, শান্তর ব্যাপারে কি করবেন আপনি? এইভাবে ঘরে থাকা যায় বলুন। শান্ত এখনো কোনো স্টেপ নিচ্ছে না, এটাই সমস্যা। আমি বেশি ইনফরমেশন গ্যাদার করেছি। রায়ান আয়নাকে ওভাবে কোলে নিয়েই কিছু কাজ করতে শুরু করে দিল। আয়না বসে থেকে এক পর্যায়ে রায়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। কাজ শেষে রায়ান তাকাতেই বুঝল আয়না ঘুমিয়ে পড়েছে। খুব সাবধানে তাকে বিছানাতে শুয়ে দিয়ে রায়ান ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। ঝামেলা ছাড়া এক সপ্তাহ বেশ ভালোই কাটালো রায়ান ও পরিবারের সবাই। তবুও রায়ানের মনের মধ্যে খচখচ করছে শান্তর চুপ থাকা ব্যাপারটা নিয়ে। সব দিক থেকে রায়ান বেশ চাপ দিচ্ছে শান্তকে, তবুও রায়ান চিন্তামুক্ত হতে পারছে না। বুকের উপর ঘুমন্ত রায়ানকে নিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে সবই ভাবছিল রায়ান। পানির পিপাসাতে আয়নার ঘুম ভেঙে যায়। উঠতে নিলে রায়ান তড়িঘড়ি করে বলে, কি হয়েছে? আয়না হাতের ইশারাতে বোঝায় পানি খাবে। রায়ান খাটের পাশে রাখা পানির বোতল থেকে আয়নাকে পানি খাইয়ে দেয়। একটা কথা বলতে চাই আপনাকে। রায়ান পুনরায় আয়নাকে বুকে টেনে বলল, পারমিশন ওর কি আছে, বলো কি বলবে। আয়না মাথা তুলে রায়ানের দিকে তাকিয়ে বলে,
আমার মনে হয় আমাদের একটা বেবি হলে সব ঝামেলা মিটে যাবে। আমি বেবি নিব। এত ঝামেলার মাঝে মোটেই না। আর তোমার শরীরের যে অবস্থা। আয়না চড়া গলাতে, ঠিকই তো আছি আমি। উপর উপর ঠিক আছো, ব্লাড কম শরীরে, বেবি অলওয়েজ লো, হিমোগ্লোবিনের সমস্যা, তার উপর গত কতগুলো মাস অসুস্থ ছিল, যে এখন রিকভার হয়নি। এত সমস্যার মাঝে এখনই বেবি নেওয়ার রিস্কে। আর আমি চাইছিও না। আয়না মুখটা কালো করে চোখ বুজে নিল। সে ভেবেছিল রায়ান হয়তো রাজি হবে, তাই দাদির কথা মতো সে রায়ানকে বাচ্চার কথা বলল। কিন্তু রায়ান তো মুখের উপর না করে দিল। আয়নার মন খারাপ বুঝে রায়ান আয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সময় আছে আয়ু, আর বেবি মানে অনেক দায়িত্ব, হুটহাট করে ডিসিশন না নেওয়াই বেটার। ওকে। রায়ানের কথাতেও আয়নার মন তেমন ভালো হলো না। সকালে উঠে আয়না গোসল সেরে শাড়ি পরেছে, আর রায়ান বিছানাতে উল্টো হয়ে শুয়ে আছে। শাড়ির আঁচল ঠিক করার সময় ড্রয়িংয়ে কারো চেঁচামেচি শুনে ভ্রু কুঁচকে এলো আয়নার। রায়ান উঠে দাঁড়ালেন। কুল ডাউন, আমি দেখছি, শাড়ি ঠিক করো, আর না বলা অবধি ঘর থেকে বেরোবে না। রায়ান কোনো মতো টি শার্ট গায়ে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আয়না শাড়ি ঠিক করে দরজার কাছে কান পেতে দাঁড়িয়ে রইল, কারণ রায়ান দরজা পেছন থেকে বন্ধ করে দিয়েছে। বাইরে বেশ চেঁচামেচি চলছে। বাইরে দেখ, বারবার আমার বাড়ি এসে তুই ঝামেলা করতে পারিস না। তুই বারবার আমার লাইফে ঝামেলা করছিস কেন? আয়ু কোথায় বল? আয়ু কোথায় আমি কিভাবে বলবো? তোর হবু বউ, তুই জানিস। বিয়ের দিন তুই তুলে এনেছিস ওকে। ও তো বাচ্চা খুকি, তুললাম আর আমার কোলে উঠে এলো। ফালতু না বকে বের হ। তুই আমাকে চেক করতে দে, আয়ুকে না পেলে চলে যাব। না, তুই কিন্তু হ্যারাস করছিস। শান্ত এবার তার লোকজন বাইরে থেকে রায়ানের বাবার মাথায় বন্দুক ধরে শান্ত বলল, আমি জানি আয়ু তোর কাছে আছে, নিয়ে আয় ওকে, নয়তো তোর পুরো পরিবারের আজ ওপরে যাওয়ার ব্যবস্থা করে দিবা। নো ওয়েট। রায়ান নিজের ঘরে চলে গেল, সাথে শান্তর দুজন লোক। দরজা খুলতে রায়ানের পেছনে বন্দুকধারী দুইজনকে দেখে ঘাবড়ে গেল আয়না। এরা? রায়ান আয়নার কাছে এসে দাঁড়ালো। ইতিমধ্যে চোখে পানি ভর্তি হয়ে গলা আটকে আসছে রায়ানের। রায়ান আয়নার কাছে টেনে কপালে বেশ লম্বা চুমু দিল। ততক্ষণে দুজনের চোখের পানি গড়িয়ে পড়ল। রায়ান লোক দুজনকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু পার্সোনাল কাজ আছে আমার স্ত্রীর সাথে। আমরা ঘরের বাইরে যেতে পারবো না। যেতে হবে না। কথাটা বলে আয়নার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। লোক দুটো মুখ চেয়ে আবারও নির্বিকারভাবে দাঁড়িয়ে রইল। রায়ান আয়নার কপালে আবারও চুমু দিয়ে ফিসফিস করে বলল, চিন্তা করো না, আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো আবার। তুমি এটা নিজের খেয়াল রেখো। আয়না সাথে সাথে দু কদম পিছিয়ে চেঁচিয়ে বলল, না, যাব না। আয়নার চিৎকার শুনে শান্ত রায়ানের ঘরে এসে জোর হাতে আয়নার বাঁ হাত ধরে বলল, চলো আয়ু। আয়নাকে জোর করে নিয়ে যেতে লাগলো। আসন্ন ভয়ে আয়না কাঁদছে আর বারবার বলছে, আমি যাব না রায়ান, প্লিজ। এখনো বাড়ির সবার মাথায় বন্দুক ঠেকানো। রায়ান নিরুপায়। পরিবারকে বাঁচাতে তাকে তার স্ত্রীকে বিপদের মুখে ফেলে দিতে হলো। শান্ত চলে যাওয়ার খানিক পর ওর লোকেরাও চলে গেল। রায়ান কপাল চেপে চেয়ারে বসে আছে, চোখ জোড়া বন্ধ। রেশমি আর রিদওয়ানও চুপ করে বসে আছে। আয়নার কথা ভেবে দুজনেই বেশ টেনশনে আছে। দাদি তো নিজের ঘরে বসে নামাজ পড়ছেন, কারণ এখন সৃষ্টিকর্তার ভরসা। রায়ান আচমকা বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। রেশমি জিজ্ঞেস করার আগে সদর দরজা পার হয়ে চলে গেল রায়ান। অপরদিকে আয়না ঘরের এক কোণে গুটিসুটি দিয়ে বসে আছে। একটু দূরে শান্ত খাবার হাতে আয়নার সামনে বসে আছে। আয়ু, এমন কেন করছো? আমরা তো বেস্ট ফ্রেন্ড। ওই রায়ান তোমাকে তুলে নিয়ে গিয়েছিল। আয়না নিশ্চুপ। প্লিজ কথা বলো, কিছু খেয়ে নাও অ্যাটলিস্ট। আয়না এবার চড়া গলাতে বলল, হ্যাঁ, আমি খেলে তো সুবিধা, তাই না? আমাকে সেন্সলেস করে পার্টির হাতে তুলে দিতে পারবে? শান্ত খানিক অবাক হলো, তা বাইরে প্রকাশ না করে বলল, কী সব বলছো? একদম নাটক করবে না। শান্ত প্লেট রেখে দাঁড়িয়ে বলল, আচ্ছা, করলাম না। আর খাবারে কিছু মিশাইনি। খাবারের পর ইনজেকশন পুশ করব,
তাতে কষ্ট হবে তাই বলেছি খেতে। আয়ানা উঠে দাঁড়িয়ে শান্তর সামনে এসে কলার টেনে বলল, লজ্জা করে না আরেকজনের বউ তুলে আনতে? এত নিজ কাজ করে তা মুখে স্বীকারও করছো। শান্তর কলার ধরাতে বেশ খেপে গিয়ে বলল, না করে না, তোর শাস্তি এখনো বাকি। বলে সজোরে এক ধাক্কা দিল। মাথা ঠেকাতে কপালে হাত রাখলেও হাতে বেশ জোরে আঘাত লাগলো কাঠের টি টেবিলে। শান্ত নিজের শার্ট ঠিক করে দরজা লক করে চলে গেল। আয়ানা হাত সামনে এনে দেখে হাতের আঙুল লাল হয়ে আছে, নাড়াচাড়া করলেই ব্যথা হচ্ছে। ফুপিয়ে কাঁদছে আয়ানা। আয়ানা উঠে বারান্দা ঘেঁষা কাচের সামনে গিয়ে দাঁড়ায়। চোখ থেকে পানি ঝরছে। পানিটা ব্যথার, তবে ব্যথাটা হাতের নয়। বাইরে বৃষ্টি হচ্ছে। শান্ত তাকে কোথায় রেখেছে তা ঠাউর করতে পারছে না আয়ানা। বাড়ির বাইরে এত গাছপালা দেখে আয়ানা কনফিউশনে আছে। ঢাকা শহরে এত গাছপালা ঘেরা জায়গা আছে নাকি? অপরদিকে রায়ান তার এক বন্ধুর সাথে বসে আছে। মূলত তারা ভার্সিটি দেখে বন্ধু। পুরোটা সময় ইনফরমেশন দিয়ে রায়ানকে তার এই বন্ধু আকিফের সাহায্য করেছে। আকিফ আইটি সেক্টরে কর্মরত। আকিফেরই পরিচিত আর্মির মেজর জুনায়ের সাহেব। তারা তিনজনই শান্তর খোঁজ নিচ্ছে। শান্তর লোকেশন ট্র্যাক করতে পেরেছি। গুড, লোকেশন নোট করো ফাস্ট। স্যার, লোকেশনটা ঢাকার বাইরে, নন্দবাজার। এটা তো ঢাকা থেকে মেবি বেশ দূর। যদি ভুল না হয় তোমার ওয়াইফ এখানেই আছে। আমাদের যাওয়া উচিত এখনই। নো স্টপ। শান্ত এত কাছাকাছি করবে না যে আমরা যাব আর আয়নাকে নিয়ে আসব। তাও ঠিক, বাট এখন কি করব? লিসেন, আজ অলরেডি রাত হয়ে গেছে, কাল সকালে রওনা হব। আর তুমি রাতে আয়নার সাথে দেখা করবে, ওকে যাবতীয় প্ল্যান বুঝিয়ে দিবে। ও কি পারবে? ইনশাল্লাহ ওকে পারতেই হবে, না হলে খুব ক্ষতি হতে পারে সবার। রায়ান চিন্তিত মুখ নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। রায়ান বেরিয়ে গেছে খেয়াল হতেই জুবাইর বলল, ওহ শিট, রায়ানের উপর অ্যাটাক হতে পারে। আকিফ গো! বলতেই আকিফ দৌড়ে বেরিয়ে গেল। রায়ান কিছু দূর হেঁটে আসতেই পিছে আকিফের আওয়াজ শুনতে পেল। রায়ান মুখ থেকে সিগারেটটা নামিয়ে বাঁ হাতে ধরে ভ্রু কোচকে তাকিয়ে রইল। আকিফ রায়ানের কাছাকাছি এসে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। কি রে, আমরা দৌড়াচ্ছিস কেন? আকিফ হাঁপ নিতে নিতে বলল, স্যার বলছিল তোর রিস্ক আছে তাই। রায়ান সিগারেটে টান দিয়ে বলল, ধুর, চল চা খাই। ক্যাম্পের ভেতরের ক্যাফে থেকে খাবো, চল। রায়ান আর আকিফ আবারও ক্যাম্পের দিকে গেল। চা খেয়ে জুবাইয়ের কয়েকজন গার্ডসহ রায়ানকে বাড়ি পৌঁছে দিল। আর 6 জন লোককে রায়ানদের বাড়ি সর্বক্ষণ পাহারা দিতে বলল। রায়ান ঘরে এসে বারান্দায় বসে রইল। বারান্দায় এসে আবারও সিগারেট ধরালো। রেদওয়ান এসে রায়ানের কাঁধে হাত রাখতেই রায়ান সিগারেট ফেলে বাবাকে বসতে দিল। তোর তো এই নেশা ছিল না বাবু? আমি আর পারছি না বাবা, বাধ্য হয়েই। বুঝতে পারছি আমি, তবে মোক্স করা ভালো না বাবু, ছেড়ে দে ধীরে ধীরে। তোমার বৌমাকে ফিরিয়ে নিয়ে বন্ধ করে দেবো বাবা। ও যে কদিন ছিল আমি স্মোক করিনি। ঠিক হয়ে যাবে সব, চিন্তা করিস না। রায়ান স্থির দৃষ্টিতে রাস্তার পানে চেয়ে রইল। অপরদিকে শান্ত বেল্ট হাতে রুমের সোফাতে বসে হাঁপাচ্ছে। বিছানার নিচে পূর্ব কোণটাতে আয়ু পড়ে আছে। তার পরনে কাঁচা হলুদ শাড়িখানাতে হালকা রক্তের দাগ স্পষ্ট। হাত, গলা, পিঠের যে অংশটুকু দেখা যাচ্ছে সবটাতে মোটা বেল্টের দাগ। কিছু কিছু ক্ষত থেকে রক্ত ঝরছে। আয়ু ফিকরে কাঁদছে, হাত পা নাড়াতে পারছে না। শান্ত বেল্ট ফেলে উঠে দাঁড়িয়ে বলে, আমার কথার বাইরে কাজ করলে এর চেয়ে খারাপ অবস্থা করব, সো ডোন্ট ডু দিস। বলে শান্ত চলে গেল। আয়ানা ডুকরে কাঁদছে। জীবনে কখনো মা বাবা তাকে একটা টোকাও দেয়নি। কাঁদতে প্রায় চোখ বুজে আসে তার। ব্যথা দরুন সেন্স হারায় আয়ানা। পরদিন সকাল সকাল রায়ান, জুবাইর, আকিফ নন্দন বাজারের উদ্দেশ্যে 4 ঘন্টা পর তারা পৌঁছালো। লোকেশন অনুযায়ী শান্তর বাড়ির কাছাকাছি চলে এলো। শান্তর এই বাগান বাড়ি বেশ নির্জন জায়গায়, বেশ দূরে নন্দন বাজার মূল শহর। আশেপাশে কোনো খাবার দোকানও নেই। রায়ানরা বেশ দূরত্ব রেখে খোলা মাঠের এক করে তাঁবুটা নিয়ে নিল। সবাই কোনো এক কলেজের টি শার্ট পরে নিল, যাতে বোঝা যায় তারা কলেজ ক্যাম্পিংয়ে এসেছে।
রায়ানকে দিনের বেলায় তাঁবু হতে বের হতে বারণ করে দিল জুবায়ের। সারাদিন জুবায়ের আকিব শান্তর বাড়ির আশেপাশে ঘুরঘুর করে ইনফরমেশন কালেক্ট করে দিল। মেন গেটের বাইরে বেশ কড়া পাহারা। জুবায়েরের লোক একজন গার্ডের বেশ ধরে বাড়ির ভেতরে ইনফরমেশন পৌঁছে দিল। দিন শেষে সন্ধ্যা নেমেছে মাত্র। আয়নার গা কাঁপিয়ে জ্বর এসেছে। ব্যথার দরুন এত জ্বর। ডাক্তার আনা সম্ভব না বলে শান্ত একজন মহিলা মেয়েটকে ঘরোয়া উপায়ে চিকিৎসা করতে বলেছে। তাই সে আয়ুর মাথাতে জলপট্টি দিচ্ছে। শান্ত শহরে গিয়েছে ওষুধ আনতে। বাড়ির সামনে কড়া পাহারা থাকলেও পেছনে ঝোপঝাড়ে তেমন পাহারা নেই। বাড়ির পেছনের পাইপে আয়ানাকে রাখা ঘরের ছোট্ট ব্যালকনিতে আসা যায়। আকিব রায়ানকে সেই রাস্তা বলে দিল। প্ল্যান মোতাবেক রায়ান পাইপ বেয়ে বারান্দাতে উপস্থিত হলেই জলপট্টি দিতে থাকা মেয়ের বারান্দায় দরজা খুলে বলল, আসুন। রায়ানকে দরজা খুলে মেয়েট চলে যায়, বাইরে থেকে দরজা লক করে। রায়ান দ্রুত বিছানার কাছে এসে আটকে ওঠে। আয়ানার মুখে বেশ কিছু আঘাতের দাগ, সাথে হাতে গলাতে। রায়ান ধীর পায়ে কাছে এসে আয়ানার পাশে এসে কপালে হাত রাখতেই বুঝল আয়ুর বেশ জ্বর। কপালে ঠোঁট ছুঁয়ে দিতেই পিট পিট করে চোখ মেলল আয়ানা। ঝাপসা চোখে রায়ানকে দেখে চোখে ভিড় করলো হাজারো পানিকণা। উঠে বসার চেষ্টা করতেই রায়ান ধরে বসিয়ে দেয়। রায়ান আয়ুর মুখ দু হাতে আঁচলে নিয়ে, কিভাবে আয়ু? আয়না ভাঙা গলাতেই বলল, কেন? একটা পেপারে সই করতে বলেছিল, করিনি, তাই বেল্ট দিয়ে মেরেছে। রায়ানের চোখ ছলছল করে উঠল। আয়না উঠে বসাতে আঘাতের স্থানগুলো আরো ভালো করে বোঝা যাচ্ছে। রায়ান আলতো হাতে টেনে আয়নাকে নিজের বুকের উপর নিল। দুজনের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। দুজনেই নীরব। নীরবতায় আঘাত করে আয়ানা বলল, আমার খুব কষ্ট হচ্ছে রায়ান। রায়ান আয়ানার মুখটা সামনে এনে সমস্ত মুখে ঠোঁট ছুঁয়ে দিল আর বলল, সব ঠিক হয়ে যাবে। কবে? দ্রুতই। শুধু আমি যা বলবো তাই করবে। আমি যদি মরে যাই? রায়ান একটু রাগী চোখে তাকিয়ে বলল, ফার্দার আর এমন ফালতু কথা বলবে না। আয়ানা ঠোঁট ফুলিয়ে কান্নার বেগ তুলতেই রায়ান বলল, আরে কাঁদছো কেন? তোমার কিছু হলে আমার বাচ্চাদের কি হবে? হ্যাঁ, তারা তো তাদের মাকে মিস করবে। সব সময় ফাজলামো না। আয়ানাকে জড়িয়ে ধরে বেশ কিছু কাজ বুঝিয়ে দিল। আয়ানাকে খাবার খাইয়ে দিয়ে রায়ান চলে যায় আর বলে যায় মাঝরাতে আবারও আসবে। আয়ানার জ্বর হালকা নামলেও মাথা ব্যথা করছে, তাই বিছানাতে গা এগিয়ে দিতেই চোখ বন্ধ করে পাড়ি দেয় ঘুম রাজ্যতে। অপরদিকে শান্ত ঔষধ এনে দেখে আয়ানা বিভোর ঘুম। ঔষধ রেখে চলে যায়। রায়ান মাঝরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রায়ান গাছের নিচে দাঁড়িয়ে চা খাচ্ছে। জুবাইর পানির বোতল হাতে পাশে দাঁড়িয়ে বলল, একটা কথা বলি। জি স্যার, বলুন। বিদেশে যাওয়ার চিন্তা ছিল নাকি কখনো? ভার্সিটি লাইফের শুরু থেকে প্ল্যান ছিল, বাট মধ্যবিত্ত, বুঝতে পারছেন স্যার। হঠাৎ এমন প্রশ্ন স্যার? দেখো, শান্তকে বিদেশ যাওয়া বা কিছু করা থেকে আমরা আটকাতে পারি, বাট দেশে যে ওর কত লিঙ্ক তা আমরা জানি না। তোমরা দেশে থাকলেও বারবার অ্যাটাক করবে। বাট বিদেশ যেতে অনেক খরচ স্যার, তার উপর কাগজপত্র লাগবে অনেক, যা আমার নেই। সেসব আমি দেখে নিব, তুমি শুধু বলো কোন দেশে যাবে। বাট স্যার, আমার তো পাসপোর্টও নেই। সব হয়ে যাবে রান। আয়ানা নিয়ে দূরে পাড়ি দাও, নয়তো বাঁচতে পারবে না ওকে। স্যার, আপনি যেখানে ভালো বোঝেন, আমার কোনো পরিচিতও নাই এসব ব্যাপারে। আমার বোন কানাডাতে থাকে, তাহলে ওখানে সেটেল করো, এছাড়া উপায় নেই, আমি ব্যবস্থা করছি। রায়ান শুধু কাঁধ ধরালো। জুবাইর কানে ফোন নিয়ে প্রস্থান করলো। রায়ান চায়ের কাপটা ফেলে তাঁবুতে গিয়ে কিছু মেডিসিন সাথে নিয়ে আবারও রওনা হলো। আয়না ঘরে পৌঁছে দেখলো আয়না মাত্র গোসল সেরে বেরিয়েছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়েছে। আয়না চুল মুছতে মুছতে, আপনি এসেছেন? জ্বর ছিল, আবার রাতে গোসল করে কি দরকার ছিল? কাল থেকে গায়ে পানি দেইনি, কেমন যেন লাগছিল, এখন ভালো লাগছে। রায়ান আয়ানার কাছে এসে জ্বর চেক করে বলল, মেডিসিন খাও দ্রুত, যাতে জ্বর না আসে। আয়ানা ওষুধের পাতা থেকে ওষুধ খেয়ে নিল দ্রুত। ওষুধ খেয়ে ঘুরতেই রায়ান জাপটে ধরল। এত কষ্ট করে কিসব করতে আসছেন? রায়ান আয়ানার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল। আয়ানা হেসে রায়ানকে জড়িয়ে ধরল। একটা কথা বলার ছিল। বলুন।
রায়ান বিদেশে যাওয়ার ব্যাপারটা আয়ুকে খুলে বলল। আমি মাকে ছেড়ে যাব না। রায়ান আয়ানা চোখে চুমু দিয়ে বলল, আমার মাকে ছাড়া যাবো না। তাহলে আমরা কানাডাতে যাচ্ছি? হুম, ওকে, আমাকে দ্রুত নিয়ে যাবেন তো এখান থেকে? খুব দ্রুত। এরপর আয়ানাকে কোলে নিয়ে বিছানাতে হেলান দিয়ে বসে পড়ল রায়ান। আয়ানাকে বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই আয়ানা ঘুমিয়ে পড়ল। রায়ান আয়ানাকে বিছানাতে শুইয়ে দিয়ে চলে গেল। তাঁবুতে ফিরতেই আকিফ বলল, শান্ত মেবি কাল ফিরবে এখানে। ওর কল রেকর্ড ট্রেস করে যা বুঝলাম। রায়ান, কাজ কমপ্লিট তো? ইয়েস স্যার। তাহলে এখন অপেক্ষা কাল রাতের। হুম, ভাবি ঠিক আছে তো? কিছুটা। কাল ভাবিকে নিয়ে ঢাকায় পৌঁছাতে পারলে একটু নিশ্চিন্ত হই। হুম। রায়ান আর আকিফ তাঁবু থেকে বেরিয়ে একটু দূরে গাছতলাতে এসে দাঁড়ালো। দুজনে দুটো সিগারেট ধরিয়ে টানতে শুরু করলো। তা তুই বিয়ে করছিস কবে? নাতাশার বাড়িতে টুকটাক ঝামেলা আছে, মিটলেই বিয়ে। বেস্ট অফ লাক। আমি খুব হ্যাপি যে তুই আবার সবটা শুরু করেছিস। আয়ু মানুষটা এমন, ও আমাকে বাধ্য করেছে ওকে ভালোবাসতে। নাবিলার মতো কেউ তোর জন্য আছে, এটাই বড়। আয়ু আর নাবিলার টোটালি আলাদা। আয়ু নিজের মতো চুপচাপ, কিন্তু ওর আপন হতে পারলে তার কাছে সবচেয়ে চঞ্চল সে। আর নাবিলা সতে চঞ্চল সবার কাছে। নতুন জায়গা নতুন করে শুরু কর। অপরদিকে একে একে সব কানেকশন ফেল হয়ে যাচ্ছে। জি স্যার, আমাদের দেশের বাইরেও গ্যাংগুলোর ইনফরমেশন কেউ পাবলিক করে দিয়েছে। তারা এখন কাজটা দিতে আসে। আমাদের নাম বাই চান্স মেনশন করলে ইন্টারন্যাশনালি কেস খাবো আমরা। স্যার, আমরা ট্রাই করলেও বুঝতে পারছি না। শান্ত রেগে চেয়ারে লাথি দিয়ে বলল, বুঝলিস, এখন তো আয়ুকে নিয়ে দেশের বাইরেও যেতে পারবো না। শান্ত বেশ রেগে গটগট করে বেরিয়ে গেল। রাত শেষে একটু একটু করে ভোরের আলো ফুটেছে। চারদিকে নিস্তব্ধ। ব্যস্ত নগরের মানুষজন এখনও ঘুমের রাজ্যে। দু একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ঠিক এমন সময় ঢাকার বিলাসবহুল ফ্ল্যাটের একটা বেশ বড় কামরাতে বসে আছে আফজাল আর আয়ানার মা। হায়ু তোমার নিজের সন্তান নয়, কিন্তু আফজাল বলো তো, জন্ম না দিলে কি পিতা হওয়া যায় না? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা রক্তের সম্পর্ক ছাড়াই ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে। আমার আয়ু তো জন্মের আগেই তোমার কাছে এসেছে। আহাত কে তা সে জানেই না, তাহলে তুমি কেন পারলে না তার বাবা হয়ে উঠতে? আফজাল মাথা নিচু করে বসে আছে। মাথা নিচু রেখেই বলল, আমি টাকার লোভে পড়ে করেছি সবটা, কিন্তু বিশ্বাস করো, গতদিন যখন শান্ত আয়ুকে মেরেছে, কথাটা শুনে আমার বুক ফেটে যাচ্ছে। আমি সহ্য করতে পারছি না। আয়ানার মা আফসোসের হাসি দিয়ে বলল, এখন রায়ানই পারবে আমার আয়ুকে বাঁচাতে, আল্লাহ ভরসা। তুমি আয়ু আর রায়ানকে নিয়ে দূরে কোথাও চলে যাও, এদিকটা আমি সামলে নেব। গুলশানের বাড়িতে যাও তুমি, আয়ু আর রায়ানকে ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। আবার কি ক্ষতি করবে আমার বাচ্চার? আর ক্ষতি হবে না, আমার মায়ের আর ক্ষতি আমি হতে দেব না। কথাটা বলেই আফজাল গুলশানের ফ্ল্যাটের চাবি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়ানার মা চাবি গোছা নিয়ে প্রয়োজনীয় কাগজসহ জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। আফজাল রওনা হয়েছে নন্দন বাজারের দিকে। উদ্দেশ্য শান্তর বাগান বাড়ি। আজ আর রায়ান আয়ুর সাথে দেখা করতে গেল না। সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল সে। আর শান্ত বাড়িতে আছে। আয়ানা দরজা দিয়ে বসে আছে। শান্ত দরজা বেশ কয়েকবার নক করেছে। শেষে বেশ হুমকি দিয়ে চলে গিয়েছে। আফজালের পৌঁছাতে রাত পড়ে গিয়েছে। রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। মেকানিক খুঁজে গাড়ি ঠিক করিয়ে আসতে দেরি হলো। আফজাল এসে দাঁড়াতেই শান্তর বাগানে ধুম আওয়াজে আগুন জ্বলে উঠল। ঘটনা বুঝে ওঠার আগেই বাড়ির আর 4-5 জায়গায় একই ঘটনা ঘটে গেল। আফজাল ঘাবড়ে গেল। আয়ানার কিছু হলো না তো? ধীর পায়ে ভেতরে যেতে দেখলো রায়ান আয়ানাকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে দৌড়ে কাছে যেতে নিল, কিন্তু শান্তকে বন্দুক তাক করে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল। শান্ত বারবার আয়ানাকে তার কাছে দিতে বলছে। আয়ানাও নাকচ করছে। এক পর্যায়ে শান্ত গুলি করতে গেলেই আফজাল দৌড়ে শান্তর হাত ধরে উল্টো দিকে মুড়ে ধরল। রায়ান ভ্রুকুচকে তাকিয়ে রইল। আফজাল ধস্তাধস্তি করে বলল, রায়ান আয়ুকে নিয়ে যাও, এদিকটা আমি দেখছি। রায়ান দৌড়ে বেরিয়ে গিয়ে জুবাইয়ের গাড়িতে উঠল। দরজা বন্ধ করার সময় দেখতে পেল শান্তর গুলিতে ঝাঁঝরা আফজাল মাটিতে লুটিয়ে পড়েছে। রায়ান অপেক্ষা না করে চলে গেল।
শান্তর লোকেরা তেমন কেউ নেই বলে শান্ত নিজে গাড়ি চালাচ্ছে। রায়ানদের গাড়ি ইতিমধ্যে অন্য রাস্তায় চলে গিয়েছে। আওয়াজের দরুন আয়ানা সেন্সলেস। রায়ানরা গুলশান রওনা দিয়েছে অন্য রাস্তা দিয়ে, যেখানকার ঠিকানা শান্ত জানে না। জুবাইর 7 দিনের মধ্যে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করছে, ততদিন লুকিয়ে থাকবে। শান্ত গাড়ি নিয়ে রায়ানদের বাড়ির সামনে এসে থামল। বাড়ি এসে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গাড়ি নিয়ে আবারও চলে গেল। শান্ত পাগলের মতো রায়ানকে খুঁজে চলেছে। অপরদিকে গুলশানের বাড়িতে রায়ানকে ধরে খাচ্ছে তার মা। বাড়িতে আগুন লাগার আগেই জুবাইরের লোকজন তাদের অন্য জায়গায় নিয়ে গিয়েছিল, তারপর জুবাইর এখানে নিয়ে এসেছে। আয়ানার সেন্স ফিরেছে কিছুক্ষণ আগে। রায়ান রেশমিকে শান্ত করে বলল, আর কেঁদো না মা, সব ঠিক আছে। আরও বেশ কিছু আলোচনার পর রায়ান আর আয়ানাকে রেখে বাকিরা চলে গেল অন্য ঘরে। রায়ান আয়ানার পাশে বসে তার কপালে হাত দিয়ে বলল, জ্বরটা নেই। আয়ানা রায়ানের বাহু জড়িয়ে কাঁধে মাথা দিয়ে বলল, আমার জন্য আপনাদের কত কষ্ট পেতে হলো, আর এখন দেশও ছাড়তে হবে। তোমার জন্য সব ছাড়তে রাজি আমি। আয়ানা হু হু করে কেঁদে দিল। রায়ান আর বাধা দিল না। একটু কান্না সবারই প্রয়োজন। 7 দিন পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবাই দাঁড়িয়ে আছে। এই 7 দিন খুব ভয়ে ছিল রায়ানরা। আজ জুবাইরের সাহায্য নিয়ে বিমানবন্দরে চলে এসেছে। শান্তকে জেলে রাখা হয়েছে, তবে খুব সম্ভব কালই ছাড়া পেয়ে যাবে। রাত 1:30 ফ্লাইটে উঠে রায়ানরা রওনা দিল তাদের গন্তব্যে। রায়ানের কাঁধে মাথা রেখে প্লেনের জানলা দিয়ে রাতের আকাশ দেখতে ব্যস্ত আয়ানা। এত চিন্তা করো না, সব ঠিক হবে এবার থেকে। আয়ানা মাথা তুলে মুচকি এসে আবারও আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। দীর্ঘ 13 ঘন্টা জার্নির আর কাগজপত্রের কাজ শেষ করে কানাডিয়ান সময় বিকেল 4টেই রায়ানরা পৌঁছলো কানাডার টরেন্টো শহরে। তাদের এয়ারপোর্ট থেকে নিতে এসেছে জুবাইরের বোন। গাড়িতে উঠেই দাদি, কি ঠান্ডা রে বাপু, এখানে টিকমু কেমনে? আরে টিকে যাবা, সমস্যা নেই। জুবাইরের বোন সানার বাড়িতে রায়ানরা উঠেছে আপাতত। বেশ সুন্দর গোছানো বাড়ি। সানা আর সারার ছেলে থাকেন এই বাড়িতে। বেশ জার্নি করে আসায় রায়ানরাকে রেস্ট নিতে চলে যায়। পরের দিন সকালবেলা জুবাইরের ফোনে জানতে পারে শান্ত জেল থেকে ছাড়া পেয়েছে, তবে ওরই কোনো লোক ওর ওপর অ্যাটাক করেছে। এখন হাসপাতালে ভর্তি, বেশ গুরুতর অবস্থা। কথাটা শুনে বাড়ির সবাই দীর্ঘশ্বাস নিলেও মনে মনে স্বস্তি পেল। আজকের সকালটা তাদের জীবনে এক নতুন জীবনের আগমনী বার্তা। রায়ান সারার সাহায্য নিয়ে এখন কানাডার এক স্বনামধন্য কোম্পানিতে বেশ ভালো পর্যায়ে চাকরি করছে। আয়ানা পড়াশোনা করছে। রেশমি আর রেদওয়ান বেশ আছে। সারাদিন বিদেশি শহর ঘুরে বাড়িতে কাজ করে সময় যায় তাদের। দাদি এখন আগের মতন হাঁটতে পারেন না, তাই তিনি সকাল হলেই কারো সাহায্য নিয়ে বাঙালি মহিলারা যেখানে নানা হস্তশিল্পের কাজ করেন সেই ট্রেনিং সেন্টারে চলে যান। রাতে খাবার টেবিলে, বাবু তোর আর আরেও মার তো 3 বিবাহ বার্ষিকী সামনে। গত 2বার ঝামেলাতে কোনো উদযাপন হয়নি, এবার তো কিছু করি আমরা। আমিও ভেবেছি বাবা। দেশের কথা খুব মনে পড়ে রে, মরার আগে একবার যাইতে পারলি ভালো হইতো। মা, এভাবে বলবেন না, আমরা যাব দেশে। চিন্তা করবেন না খালা, শান্তটা শুনেছি যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা দিয়েছে। তাও এই মুহূর্তে না যাওয়াই ভালো, কারণ শান্তর তো লোকের অভাব নেই। শয়তান সেরা জবানটা তেনা তেনা কইরা দিল। দাদু তুই যা, দেখ ওই মাইয়াটা আবার ঘরে ঘুম। দাদি। রায়ান ঘরে এসে দেখে আয়ানা মুখের ওপর বই রেখে বেঘরে ঘুমাচ্ছে। ওই মেয়ের বলে সপ্তাহবাদী পরীক্ষা, দেখো কেমন ঘুমাচ্ছে। রায়ান কাছে গিয়ে আয়নার মুখ থেকে বই সরিয়ে আয়নাকে ঠিক শুয়ে কপালে ঠোঁট শুয়ে দিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। পরের দিন আয়ানা দ্রুত রেডি হচ্ছে আর রায়ান সোফাতে বসে চা খাচ্ছে আর তা দেখছে। আয়ানা ব্যস্ত সুরে, তুমি বসে আছো কেন? অফিসে যাবে তো নাকি? রায়ান উঠে এসে আয়ানাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিল। আয়ানা আরও ব্যস্ত হয়ে, আজব তো, ভার্সিটি যাব আমি, ছাড়ো, তোমারও তো অফিস আছে। রায়ান ফিসফিস কণ্ঠে বলল, আজ সানডে আয়ো। আয়ানা খানিক থমকে দাঁড়িয়ে মুখ কাচুমচু করে বলল, এটা রেডি হওয়ার আগে বলতে আমি আরও খানিক ঘুমিয়ে নিতাম।
রায়ান আয়ানার কাঁধে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, ম্যাডামের তো আজকাল কোনো দিকেই নজর নেই। আমি বেচারা স্বামী কতক্ষণ বসে আছি তার খেয়ালই নেই। আয়ানা ফিক করে হেসে বলল, আহারে, খুব কষ্ট তো আমার বরের। হুম হুম। অনেক। দাও এখন আদর করে আমার কষ্ট দূর করে দাও। মোটেই না, রেডি যখন হয়েছি তখন ঘুরতে নিয়ে চলো আমায়, আমি গিয়ে মা বাবাকে রেডি হতে বলি। বলে রায়ানকে জোর করে ছাড়িয়ে চলে গেল। রায়ানও একটু ফ্রেশ হয়ে রেডি হতে চলে গেল। বাড়ির সবাই মিলে আজ এসেছে টরন্টো থেকে একটু দূরে নায়াগ্রা জলপ্রপাত দেখতে। অবাক নয়নে চেয়ে দেখছে সবাই বিশাল এই জলরাশির খেলা। সারাদিন ঘোরাফেরার পর বাড়িতে ফিরল সবাই। রায়ান আর আয়ানা ফ্রেশ হয়ে কফি নিয়ে তাদের বারান্দাতে বসে আছে। আয়ানা রায়ানের কোলে বসে আছে। একটা কথা বলবো তোমায়। রায়ান আরও একটু গভীর করে জড়িয়ে ধরে বলল, পারমিশনের কি আছে, বলো তুমি। আমি একটা বেবি চাই রায়ান। আয়ানাকে নিজের দিকে ঘুরিয়ে হাতের মাঝে মুখটা নিয়ে বলল, কিন্তু আমি যে চাই তুমি পড়াশোনা করে নিজের পরিচয় গড়ে তোলো। এখনই বাচ্চা নিয়ে তোমাকে ঘরে আটকাতে চাই না আমি। আয়ানা দ্রুত গতিতে মাথা নাড়িয়ে বলল, কোনো অসুবিধা হবে না, বাড়িতে মা বাবা তো আছে, বেবি কি সামলাবে? আয়ু সবাই সামলায়, কিন্তু পরিশেষে একটা বাচ্চার কিন্তু মাকেই সবচেয়ে বেশি দরকার। পড়াশোনা করতে গেলে বাচ্চাকে অবহেলা করা হবে, আবার বাচ্চা দেখতে গেলে পড়াশোনার ক্ষতি হবে, আর তাছাড়া অনেক সময় আছে। আয়ানা মনটা খারাপ করে রায়ানের বুকে মাথা দিয়ে পড়ে রইল। রায়ান বুঝেও চুপ করে রইল। বেশ ব্যস্ত সময় কাটিয়ে সবাই প্রায় হাঁপিয়ে উঠেছে। আয়ানা পুরো হাত পা ছড়িয়ে পড়ে আছে বিছানাতে। পরীক্ষা শেষ হয়েছে তার। বিছানাতে শুয়ে দাদির কথাগুলো কিভাবে রায়ানের সামনে বলবে তা ভাবছে। এরই মাঝে দরজা ঠেলে রায়ান ভেতরে এলো। আপেল মুখে পুরে বলল, কি ব্যাপার, এইভাবে শুয়েছো কেন? আয়ানা চোখ পাকিয়ে তাকিয়ে আবারও ঘুরে শুয়ে পড়ল। আজব তো, রাগ দেখাচ্ছ কেন? আয়ানা একটু কড়া কণ্ঠে বলল, জানো না কেন? রায়ান এগিয়ে এসে আয়ানাকে কোলে নিয়ে বলল, জানি তো মিসেস। নামাও আমায়। রায়ান কোনো কথা ছাড়াই আয়ানাকে নিয়ে গেস্ট রুমের বারান্দার দিকে গেল। বারান্দাতে এসে আয়ানা তো পুরো থা। বারান্দাটা বেলুন দিয়ে সাজানো, ছোট ছোট মোমবাতি জ্বলছে, ছোট্ট একটা কেক রাখা। আয়ানাকে নামিয়ে রায়ান জড়িয়ে ধরে বলল, হ্যাপি অ্যানিভার্সারি আয়ু। আয়ানাও মুচকে এসে রায়ানকে উইশ করল। মুখটা ফুলিয়ে বলল, খানিক পরে 12টা বাজবে, আর বিবাহ বার্ষিকী শেষ। উনি সারাদিন পর এখন আয়োজন করেছেন। তুমি তো আমার চিরদিনের সাথে, রোজই আমাদের বিবাহ বার্ষিকী। কারণ নিত্যদিন নতুন করে আমি তোমায় পেতে চাই। কারণ আমার ডায়েরির শেষ পথে শুধু তুমি, আমার শেষ পাতার তুমি। আয়ানা রায়ানকে জড়িয়ে ধরল। আমিও তোমায় পেতে চাই সব সময়। বলে একে অপরকে জড়িয়ে ধরলে এভাবেই তাদের ভালোবাসার সমাপ্তি হয়।